ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদেরকে আমাদের যে লাস্ট যে ওরিয়েন্টেশন স্লাইডের কিছু অংশ ছিল, আমি ওগুলো একটু শর্টকাটে আপনাদেরকে একটু রিভিউ করে দিচ্ছি। দেন আমরা আজকে আমাদের ক্লাসগুলো শুরু করব। সো আমাদের এই ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, পাইথন উইথ আর, পাইথন অ্যান্ড আর, এই ডেটা সায়েন্সের ক্যারিয়ার বুট ক্যাম্পে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই বুট ক্যাম্পটা টোটাল 5 মাসের। এখানে লাইভ ক্লাস হবে 36টা। প্রত্যেকটা লাইভ ক্লাস 1.5 থেকে 2 ঘন্টার মতন হয়ে থাকে এবং আমাদের এখানে টোটাল 12টা প্রজেক্ট আমরা করাবো এবং একই সাথে মোটামুটি প্রায় 400-র উপরে কুইজ কোশ্চেন থাকবে। ছোট ছোট পার্টে কুইজ দেওয়া হবে বিভিন্ন মডিউলের উপর বেস করে। অ্যান্ড থ্রু আউট দ্য কোর্স আমরা অনেক কিছু শিখব। ডেটা সায়েন্সের যে ক্যারিয়ার ট্র্যাক, ডেটা সায়েন্সের অনেকগুলো ক্যারিয়ার ট্র্যাকের কথা আমরা জানি। তো এর মধ্যে ডেটা অ্যানালিস্ট, বিআই অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা আর্কিটেকচার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, এরকম অনেকগুলো সেক্টর ভাগ করা আছে। তো এই কোর্সের মূল যেই ক্যারিয়ার ট্র্যাকটা আমরা চুজ করেছি বা যেটার উপর বেস করে আমাদের এই কোর্সের মডিউলটা এবং এই বুট ক্যাম্পটা সাজানো, সেটা বেসিক্যালি ডেটা সায়েন্টিস্ট এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে যারা ক্যারিয়ার গড়তে চায় এই সেক্টরে, তাদের জন্যই মোটামুটি এই কোর্সটা ডিজাইন করা হয়েছে। এবং জব সেক্টরে যা যা রিকোয়ারমেন্ট থাকে তার মোটামুটি 80-90%-এর মতন টপিক বা নলেজ আমরা এই কোর্সের মাধ্যমে আমরা দিয়ে থাকি। এবং এইটা শুরু হচ্ছে আমাদের আজকে থেকে। এটা আমাদের 72তম ব্যাচ, 72nd ব্যাচ। তো আমাদের 2020 সাল থেকে আমাদের কোর্স অনলাইনে নেওয়া শুরু করি আমরা, এবং আমাদের বুট ক্যাম্প শুরু হয় 2022 সাল থেকে। তো 2022 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত সব মিলিয়ে ছোট বড় কোর্স মিলিয়ে 72তম কোর্স আমাদের শুরু হচ্ছে। আর এখানে যারা মেন্টররা থাকবেন, এর মধ্যে আমি তো আছি। আমার ব্যাপারে অলরেডি আপনারা সবাই জানেন, বা যারা জানেন না তাদেরকে আমি আবার একটু শর্ট করে বলি। আমি এখন এই মুহূর্তে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে লেকচার হিসেবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি একাডেমি লিমিটেডের কো-ফাউন্ডার। আমি আমার বিএসসি শেষ করেছি রুয়েট থেকে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড দেন আই ডিড মাই মাস্টার্স ফ্রম ইউএসএ অলসো ইন প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড দেন আই ডিড মাই সেকেন্ড মাস্টার্স ফ্রম জাহাঙ্গীর ইউনিভার্সিটি। তো বেসিক্যালি আমি একজন রিসার্চ অ্যানালিস্ট, রিসার্চার বলতে পারেন। আমি বিভিন্ন প্রজেক্টের সাথে কাজ করেছি, এখনও করছি। অ্যান্ড বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি ডেটা সায়েন্সের বিভিন্ন টপিকের উপরে সেশন অথবা আপনার লং টার্ম 7 দিন 10 দিন ব্যাপী বিভিন্ন সেশনগুলো আমি করিয়েছি। এর মধ্যে চুয়েটে, রুয়েটে, জাহাঙ্গীরনগরে, সাস্টে। তো এটা হচ্ছে আমার শর্ট প্রোফাইল। আর আমাদের এখানে বাকি যে দুজন মেন্টর থাকবেন, এখানে আমাদের বাকি মেন্টরদের ছবি দেখতে পাচ্ছেন। এরা বিভিন্ন টপিকের উপরে কোর্স নেন। তা আমাদের অন্য আরেকটা যে কোর্স রয়েছে বিআই অ্যানালিস্ট, তারপরে যে শর্ট কোর্সগুলো রয়েছেন সেগুলো এই মেন্টররা নিয়ে থাকেন। আপনাদের এই যে কোর্সটা, সেই কোর্সের মধ্যে মাহবুব মূলত আপনাদেরকে মেশিন লার্নিংয়ের পোর্শনটা কভার করাবেন। প্রথমে আমি আমার পোর্শনটা দিয়ে শুরু করব আপনাদেরকে বেসিক স্ট্যাটিস্টিক্স দিয়ে, এবং বেসিক স্ট্যাটিস্টিক্সের পোর্শনটা কমপ্লিট হওয়ার পরে মোটামুটি 10টার মতো ক্লাস হবে। অ্যান্ড দেন শুরু হবে হাসান সাকিব ভাইয়ের পার্ট। উনি এখন এই মুহূর্তে ওয়ালটনে আছেন আর&ডি ইঞ্জিনিয়ার হিসেবে, সিনিয়র ডেপুটি ম্যানেজার হিসেবে। উনি গুগল সার্টিফাইড ডেটা অ্যানালিস্ট, এবং উনি বেসিক্যালি এখানে আপনাদেরকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের যে অ্যাডভান্স অংশটুকু রয়েছে, লাইক আপনার হাইপোথিস টেস্টিং, তারপরে কনফিডেন্স ইন্টারভাল, বিভিন্ন ধরনের টেস্ট, এইগুলো আপনাদেরকে দেখাবেন। এবং হাসান সাকিব ভাইয়ের ক্লাস শেষ হওয়ার পরে দেন এটা 6টা ক্লাস থাকবে, 10টা প্লাস 6টা, 2 মাস। তো 2 মাস ব্যাপী আপনারা স্ট্যাটিস্টিক্সের একদম বেসিক থেকে মোটামুটি অ্যাডভান্স যতটুকু বলা চলে আর কি, আমাদের এই বাংলাদেশের পার্সপেক্টিভে জবের জন্য সবই মোটামুটি আমরা কভার করব। এবং তারপর শুরু হবে আর এর ক্লাস। তো আর এর 4টা ক্লাস থাকবে। আর এর ক্লাসটা হচ্ছে আমি নিতে পারি, অথবা প্রতীক, অথবা ইফাত নিবে, যে কোনো একজন নিবে, ডিপেন্ডিং অন আওয়ার সিকোয়েন্স, অথবা ডিপেন্ডিং অন আওয়ার শিডিউল অনুযায়ী হচ্ছে যে ফাঁকা থাকবে সেই নিবে। 4টা ক্লাস হওয়ার পরে দেন তারপর মেশিন লার্নিংয়ের পোর্শন শুরু হবে। তো মেশিন লার্নিংয়ে এখানে 2টা পার্ট রয়েছে, একটা হচ্ছে বেসিক লেভেল আর হচ্ছে অ্যাডভান্স লেভেল। তো এখানে আপনাদের এই ক্লাসটা নেবে মাহবুবুর রহমান একজন এখন বর্তমানে নেক্সট বেঞ্চের আছে ডেটা অ্যান্ড আর&ডি ডিপার্টমেন্ট এক্সিকিউটিভ হিসেবে। তার আগে ইউএসএতে একটা রিমোট জবে ছিলেন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে ওমরানাতে। এবং মাহবুব মূলত স্ট্যাটিস্টিক্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিংয়ে তার মোটামুটি 5-6 বছরের অভিজ্ঞতা রয়েছে।
তো আমাদের এখানে মাহবুব হাসান ভাই ওনারা মোটামুটি প্রায় 1.5 বছর 2 বছর উপর ধরে ক্লাস নিচ্ছেন। তো আমাদের অ্যাডভাইজার আছেন যাদের মাধ্যমে আমাদের কোর্সগুলো আমরা মডিফাই করি বা আপডেট করি, এবং আমাদের কোর্সের মডিউল মোটামুটি দেশের বাইরে যে সকল কোর্সগুলো করানো হয় ওদের মতোই। আমরা এটা বলতে পারি যে আমাদের কোর্সটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আমরা ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করার চেষ্টা করি। তো সেই 2022 সাল থেকে এখন পর্যন্ত আমরা ওই স্ট্যান্ডার্ডটা এখনও পর্যন্ত মেনটেন করছি আলহামদুলিল্লাহ। মোটামুটি প্রতি ব্যাচে আমরা একটা ভালো অ্যামাউন্টের স্টুডেন্ট পাই এবং আমাদের ব্যাচ 1 থেকে 1.5 মাস পর পর আমরা অফার করে থাকি। আমাদের এখানে স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় জব পাচ্ছে। এখানে কিছু লিস্ট দেওয়া আছে, এখানে আমাদের কিছু স্টুডেন্টের ছবি দেখতে পাচ্ছেন, কিছু কনগ্রাচুলেশনস পিকচার্স বা ব্যানার্স রয়েছে যেগুলো আমাদের পেজে রয়েছে, আপনি পেজ থেকেও দেখতে পারেন। এরা আমাদের স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় জব পেয়েছে, ফ্রেশ গ্র্যাজুয়েট হয়েছে অনেকেই। তো এগুলো কিছু আমার ওয়েবিনার এবং সেমিনারের কিছু ছবি। তো এগুলো নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে, আপনারা একটু দেখে নিন। আমি মূলত যে জায়গাতে আপনাদের সাথে কথা বলবো আজকে সেটা হচ্ছে কোর্সের লার্নিং। আপনারা আমাদের সাথে এই পুরো 5 মাসের জার্নিতে আপনার লার্নিং আউটকামটা কীরকম হবে, আপনি কি কি জিনিস শিখবেন এবং এখানে আপনার লার্নিং জার্নিটা শুরু থেকে শেষ পর্যন্ত কী কী জিনিস থাকবে সেই জিনিসটা নিয়ে মূলত আমরা একটু আলোচনা করব এবং তারপর আজকের ক্লাসে আমরা চলে যাব। সো এখানে আপনার মেশিন লার্নিং ডিপ লার্নিং মডেলের আগে কিছু আপনার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের টপিকগুলো আমরা দেখব, যেগুলো মোটামুটি কম বেশি সব জায়গাতেই এখন সারা ওয়ার্ল্ডে ইউজ হচ্ছে। তো এখানে কিছু ম্যানুফ্যাকচারিং সেক্টরেও এটার অ্যাপ্লিকেশন আছে, যেমন প্রেডিক্টিভ মেনটেন্যান্স, কোয়ালিটি কন্ট্রোল, সাপ্লাই চেইন, প্রসেস অপটিমাইজেশন বা ডিমান্ড ফোরকাস্টিং, প্রসেস অটোমেশন। এসব কাজগুলোর ক্ষেত্রে আমরা ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনটা ইউজ করে থাকি। পাইথন আর ল্যাঙ্গুয়েজ দিয়ে এগুলো তৈরি করা হয় বিভিন্ন ধরনের সফটওয়্যার বেসিস কাজে। ব্যাকএন্ডে আসলে আমরা এই কাজগুলো করে থাকি, প্রোগ্রামিংয়ের কাজগুলো করে থাকি। এছাড়া সাপ্লাই চেইনের মধ্যে ডিমান্ড অ্যানালিটিক্স, ফিনিশড ইনভেন্টরি বা নেটওয়ার্ক প্ল্যানিং থেকে অনেক ধরনের কাজগুলো মূলত আমরা সাপ্লাই চেইনের এই ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন এরিয়াতে দেখে থাকি। এছাড়া হেলথ কেয়ার সেক্টরেও আছে আপনার বিভিন্ন ধরনের ডিজিজ প্রেডিকশন, ডায়াগনোসিস, পার্সোনালাইজড মেডিসিন বা মেডিকেল ইমেজ অ্যানালাইসিস, হেলথ কেয়ার অপারেশন, পাবলিক হেলথ, ফ্রড ডিটেকশন বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, অনেক ধরনের কাজগুলো আমরা জানি। তো আমাদের এই মেশিন লার্নিংয়ে আমরা মূলত যে 12টা প্রজেক্ট করব, মানে এই কোর্সে এর মধ্যে 6টা প্রজেক্ট থাকবে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিংয়ের উপরে, বাকি 6টা প্রজেক্ট থাকবে স্ট্যাটিস্টিক্সের উপরে এবং আর ল্যাঙ্গুয়েজের উপরে। আমি একটু পর আপনাদেরকে আমাদের প্রজেক্টের লিস্টটাও দেখাবো আমাদের ওয়েবসাইট থেকে। তো মেশিন লার্নিংয়ে ইউজুয়ালি যে সকল মডেলগুলো আমরা বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করে থাকি রিয়েল লাইফে, বিভিন্ন ইন্ডাস্ট্রি কোম্পানিতে, এই ধরনের মেশিন লার্নিং মডেলগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং অ্যালগোরিদম। এখানে লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, এসভিএম, কেএনএন, গ্রেডিয়েন্ট বুস্টিং, নাইভ বায়াস। তো যতগুলো আছে এর মধ্যে মোটামুটি মোস্ট অফ দ্য কেসে এই অ্যালগোরিদমগুলো আমরা আমাদের এই কোর্স আপনাদেরকে শেখাবো। আনসুপারভাইজড মেশিন লার্নিংয়ের মধ্যে কে মিনস, হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, ডিবি স্ক্যান, পিসিএ, এইগুলো আমরা মোটামুটি কয়েকটা মোস্ট অফ দ্য কেসে যেগুলো কমন এবং পপুলার সেই ধরনের মডেলগুলো আপনাদেরকে আমরা শেখাবো। সেমি সুপারভাইজডও কিছু থাকবে এখানের মধ্যে। অ্যান্ড রেইনফোর্সমেন্ট লার্নিং, এবং এগুলো একটু মেজর লেভেলের, যেটা আমাদের আসলে এই 5 মাসের কোর্স মডেলের মধ্যে রাখা যাচ্ছে না, বাট চাইলে আপনারা আলাদাভাবে শিখতে পারবেন। তো এগুলো যারা শিখবেন বা এই ধরনের মডেলগুলো যদি আমাদের এখান থেকে শেখার পরে আশা করা যায় যে রিইনফোর্সমেন্ট লার্নিংটা আপনার জন্য শেখাটা ইজি হয়ে যাবে। তো কোর্সের বিষয়ে যদি আলোচনার মধ্যে আসে, আমরা ফার্স্টে বেসিক স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু করব, যেটা আমি নিব, এবং পাইথনের লাইব্রেরি ফাংশন দিয়ে আমরা স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিসের কাজগুলো করব। যেহেতু পাইথনটা ইউজ করি আমি বলতে সবাই করে, তো এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে এখন বর্তমানে পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথনের বেসিকটা শেখার জন্য বা জানার জন্য যদি কারো প্রয়োজন হয় আমাদের যেই ফ্রি ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন, বা আমাদের এই পেইড গ্রুপের, আমাদের এই ব্যাচের হোয়াটসঅ্যাপ না, গুগল ক্লাসরুমে পাইথনের 10টা ভিডিও দেওয়া আছে, পেইড ভিডিও। ওখানে মোটামুটি আমার ক্লাসগুলো সবগুলো
একদম বেসিক লেভেল থেকে একদম হাতে ধরে জিনিসগুলো শেখানো হয়েছে। বলতে গেলে এটা আপনি বলতে পারেন একদম স্পুন ফিডিং করে ধরে ধরে জিনিসগুলো শেখানো আছে। তো ওগুলো এখন থেকে দেখা শুরু করবেন, কারণ বেসিক স্ট্যাটিস্টিক্সের মোটামুটি আমার পার্টে 6 নাম্বার 7 নাম্বার ক্লাসের পর থেকে আমি এই পাইথনে প্র্যাকটিস চলে যাব। কিছু হলো আপনারা দেখে নেবেন ওগুলো। মেশিন লার্নিংয়ের মধ্যে এখানে এই কোর্সে রিগ্রেশন, ফিচার ইঞ্জিনিয়ারিং, এনকোডিং, ডিকোডিং, সুপারভাইজ অ্যালগোরিদম, আনসুপারভাইজ অ্যালগোরিদম, ডিপ লার্নিং, এগুলো কেন ইউজ করি, কোথায় ইউজ করি, কোন কারণে ইউজ করি, এই সব জিনিসগুলো আমরা এখানের মধ্যে আলোচনা করব। তো একদম বেসিক রিগ্রেশন থেকে শুরু করে ফিচার ইঞ্জিনিয়ারিং, ডেটা প্রি প্রসেসিং, ফিচার এক্সট্রাকশন, মিসিং ডেটা হ্যান্ডেলিং, ইম্পিউটেশন অ্যান্ড এভরিথিং যা যা দরকার লাগে একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের জন্য বা একজন ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য, এই সবগুলোই মোটামুটি আমরা এখানের মধ্যে কভার করছি এই পুরো 5 মাসের জার্নিতে। সো এখানে হচ্ছে আপনারা যারা আমাদের এখানের মধ্যে ক্লাস করবেন বা যারা শুরু করেছেন বা সামনে যারা করবেন, এই শুক্রবারের মধ্যেই আমাদের এনরোলমেন্টটা শেষ হয়ে যাবে। তো আমরা অ্যাটেন্ডেন্সগুলো ট্র্যাক করি, কে কখন ক্লাস করছে, কোন দিন আসছে কোন দিন আসছে না। এছাড়া আমরা বিভিন্ন মার্কসগুলো এখানের মধ্যে ট্র্যাক করি। আমরা আপনাদের অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিব, কুইজ দিব, প্রতি সপ্তাহে না হলেও 1 সপ্তাহ পর পর থাকবে। তো এই 5 মাসের জার্নিতে আপনারা মাসে 2-3টা অ্যাসাইনমেন্ট, 2-3টা কুইজ অবশ্যই আপনারা পাবেন। এবং এই কুইজ অ্যাসাইনমেন্টের উপর বেস করে আমরা ইভ্যালুয়েশন করব, এবং সেই ইভ্যালুয়েশনের এরকম রিপোর্ট আমরা আপনাদেরকে 2 মাস পর পর দেব। 5 মাসে আপনারা 3টা রিপোর্ট পাবেন, 2 মাস পর একটা পাবেন, 4 মাস পর একটা পাবেন, আর ফাইনালি হচ্ছে আরেকটা রিপোর্ট আমরা দিয়ে থাকি। তো এখান থেকে যারা টপ করবে, আমাদের যেহেতু এখানে এই মার্কিং সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি যে কারা আসলে ক্লাসে ভালো পারফর্ম করছে, ভাইভাতে ভালো করছে, বা ক্লাসে রেগুলার বেসিসে কুইজ অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করছে, বা যে প্রজেক্টগুলো আমরা করাচ্ছি সেগুলো তারা বুঝতে পারছে কিনা, রেসপন্স কেমন করছে, তারা নিজেরা প্রজেক্ট তৈরি করতে পারছে কিনা, পোর্টফোলিও বানাতে পারছে কিনা, এগুলোর উপর বেস করে, তাদের পারফরমেন্সের উপর বেস করে টপ 3-4 স্টুডেন্ট যারা পাবো আমরা, তাদের জব প্লেসমেন্টের ক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব সাপোর্ট দিই। এখানে সাপোর্টটা বলতে এরকম যে আমাদের এখানকার যারা স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় জব করছে বা বিভিন্ন কোম্পানিতে আছে, তাদের সাথে আমাদের যে সকল কোম্পানি কোলাবোরেশন রয়েছে, ওই ধরনের কোম্পানিতে যখন কোনো একটা রিক্রুটমেন্টের প্রয়োজন হয়, তখন তারা তো অবশ্যই লিঙ্কডইনে অথবা বিডি জবসে তো তারা পাবলিশ করেই, অ্যাট দ্য সেম টাইম আমাদের কাছেও তারা রিচ করে। তো যেহেতু আমরা অনেকদিন ধরে এখানে কোর্স করাচ্ছি, তো আমাদের এখানে যারা ভালো টপ স্টুডেন্ট, তাদের সিভিগুলো আমরা সে সকল কোম্পানিতে ফরওয়ার্ড করি। এবং আমরা মোটামুটি এটা এনশিওর করার চেষ্টা করি যে যদি আমি 3জনকে বিভিন্ন কোম্পানিতে পাঠাই, এর মধ্যে 2জনের জন্য জব কনফার্ম হয়ে যায়। সো এইটা তখনই সম্ভব হবে যদি আপনি সিনসিয়ার থাকেন, প্যাশনেট থাকেন ডেটা সায়েন্স শেখার ব্যাপারে, এবং আপনি যেন হচ্ছে পুরোটা 5 মাস যেন আমাদের সাথে লেগে থাকতে পারেন। আমরা যদি মেন্টররা এক পা করে আগাই, আপনারা যেন আমাদের সাথে এক পা করে আগাতে পারেন, একদম পাশাপাশি। তো কোর্সের ওভারভিউটা একটু বলে নিই। সেটা হচ্ছে আমাদের এই যে টোটাল 5 মাসের জার্নি, সপ্তাহে 2 দিন ক্লাস হবে, সব মিলে 36 থেকে 38টার মতো ক্লাস হবে। ক্লাসের ডিউরেশন 1.5 থেকে 2 ঘন্টার মতন। এবং এখন যেভাবে ক্লাস নিচ্ছি, স্লাইড শেয়ার করে বা একটু পরে মানে আমরা কোড শেয়ার করে আমরা হচ্ছে আপনার স্পাইডার বা জুপিটার নোটবুকে আমরা ক্লাসগুলো করাবো, তখন ওইভাবে করাই। তো এবং ক্লাসের টাইমে, যেহেতু আজকে প্রথম ক্লাস, আজকে আমি হয়তো আপনাদেরকে ওরকম কোশ্চেন করব না, কিন্তু 2-3টা ক্লাস যাওয়ার পরে তখন হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলোতে আপনি কি শিখছেন এটার উপর বেস করে প্রত্যেকটা ক্লাসের শুরুতে 10-15 মিনিট হচ্ছে ভাইভা হয়। এটা আমি নিয়ে থাকি, বাকি মেন্টররাও নিয়ে থাকি। সো এখান থেকে আমরা আসলে দেখতে পাই যে আসলে আপনার প্রোগ্রেসটা কতটুকু। যদি আপনি প্রোগ্রেস ভালো করেন, তাহলে এক্সট্রা বেনিফিট আপনি পাবেন আমাদের কাছ থেকে। বাট যদি আপনি একটু লুজ দিয়ে চলেন, তাহলে সেক্ষেত্রে আপনি পিছিয়ে যাবেন। যেহেতু প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস হবে, অনেকগুলো কন্টেন্ট, অনেকগুলো টপিক আমরা কভার করব। সো সময়ের সাথে সপ্তাহে তাল মিলিয়ে চলাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। বাট যদি আপনি লেগে থাকতে পারেন, তাহলে এতটুকু এনশিওর করতে পারি যে 5 মাস পরে বের হয়ে এখান থেকে কোর্স শেষ করে 1-2 মাসের প্র্যাকটিস করে বা পোর্টফোলিও ডেভেলপ করে আপনি বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন। এখন তারপর আপনি কোম্পানিতে অ্যাপ্লাই করার পরে আপনাকে যখন ডাকবে, ওখানে ভাইভাতে কি দিবেন সেটা আসলে ডিপেন্ড করে টোটালি আপনার উপরে। তো আমাদের ক্লাসের ডে হচ্ছে 2 দিন, শনিবার এবং মঙ্গলবার। আজকে মঙ্গলবার আমাদের প্রথম ক্লাস, তারপর সেকেন্ড ক্লাস শনিবার দিন, এভাবে একটা করে দিন অনুযায়ী ক্লাসগুলো হবে। আমার পার্ট যখন শেষ হবে, তারপরের ক্লাস থেকে
হাসান সাকিব ভাই শুরু করবেন, হাসান সাকিব ভাই শেষ করার পরে তারপর আবার ইফাত অথবা প্রতীক শুরু করবেন, প্রতীকের পার্ট শুরু করে শেষ হওয়ার পরে তারপর আবার মাহবুবের পার্ট শুরু হবে। এভাবে ক্রনোলজিক্যালি এক একজন মেন্টর আপনাদেরকে পুরো জার্নিতে সাপোর্ট দিয়ে যাবেন, বুঝিয়ে যাবেন, শিখিয়ে যাবেন। ক্লাসগুলো আমরা রেকর্ড রাখি প্রত্যেকটা ক্লাস, এবং এই রেকর্ড ভিডিও যেগুলো ফ্রি ভিডিও সেগুলো পাবলিক করা থাকে, আর যেগুলো আমাদের পেইড ভিডিও সেগুলো আমরা প্রাইভেট করে দিই। অর্থাৎ আপনি আমাদের এখানে যে ইমেল অ্যাড্রেসে দিয়ে ফর্ম ফিল আপ করেছেন সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা ইউটিউবে প্রাইভেট করে দিই। আপনি ছাড়া বা আপনার ওই ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করা ছাড়া আপনি অন্য কেউ দেখতে পাবে না। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপ থাকবে, গ্রুপ অলরেডি আপনারা জানেন যে 2506 যে গ্রুপটা, ওখান থেকে আপনারা লিঙ্ক পেয়েছেন। তো ওইটা হচ্ছে আমাদের পেইড গ্রুপ, এবং ওখানেই সব ডিসকাশন হবে, ক্লাসের লিঙ্ক অথবা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো জিনিস বুঝতে সমস্যা হয়, ওখানে আপনারা আপনাদের প্রবলেমগুলো সাবমিট করবেন। আমাদের এখানে মেন্টর এবং মেন্টর অ্যাসিস্ট যে থাকবে, একজন মেন্টর অ্যাসিস্ট আমাদের সাথে সবসময় থাকবে। সে আপনার যে কোনো ধরনের সমস্যা হলে উইদিন 24 আওয়ার্সের মধ্যে সেটা সলভ করার ট্রাই করবে। তো আমরা এই জিনিসটা এনশিওর করি যেন আপনারা পুরো জার্নিতে ফ্লুয়েন্টলি এবং ইফিশিয়েন্টলি শিখতে পারেন, ভালো কিছু শিখতে পারেন। তো আমাদের কোর্সটা কেন ভালো, কারণ আপনি সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেট আসলে সবাই দেয়, বাট সার্টিফিকেট চেয়ে বড় কথা হচ্ছে যে কস্ট ইফেক্টিভ। কারণ এত বড় সিলেবাস, এত ডিটেলসে অনেক জায়গাতে আপনি হয়তো পাবেন, কিন্তু মূলত হচ্ছে যে সেই হিসাবে কোর্স ফিটা যথেষ্ট পরিমাণ কম। কোয়ালিটি লার্নিং, আমাদের এখানে প্রত্যেকটা মেন্টরই খুবই হাইলি কোয়ালিফাইড, ইন্ডাস্ট্রি লেভেলে দীর্ঘদিন ধরে বছর পর বছর জব করছেন। সেই এক্সপার্টিজ এবং সেই নলেজটা আপনাদেরকে শেয়ার করবেন। প্রতিনিয়ত আমরা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট এবং কুইজ দেব, রিয়েল ডেটা সেট এবং প্রজেক্ট করাবো। একাডেমিক সাপোর্ট হিসেবে আমি আসি, আমাদের সাথে বাকি মেন্টর থাকবে। যদি দেশের বাইরে যাওয়া নিয়ে আপনার কোনো হেল্পের প্রয়োজন হয় বা প্রজেক্ট থিসিস অথবা এসওপি, এগুলো নিয়ে আমরা সাপোর্ট দিতে পারি। ইন্টারনেট সাপোর্ট যেটা বললাম, যে টপ স্টুডেন্টদের জন্য এটা প্রযোজ্য। আর আমরা অন্যদের থেকে ডিফারেন্ট কেন, আমাদের মতন এরকম আরও অনেক প্ল্যাটফর্মও করাচ্ছে, সামনেও হয়তো আরও করাবে, আর অনেক প্ল্যাটফর্মও আসবে। আমরা বর্তমানে বলতে গেলে বাংলাদেশে পায়োনিয়র বলতে পারেন, একদম শুরু থেকে আমরা কোর্স করাচ্ছি, সে 2020 সাল থেকে। এখন অনেক প্ল্যাটফর্ম আছে যারা হয়তো 6 মাস 1 বছর হয়েছে অনলাইনে কোর্স শুরু করেছে আর কি। সো আমরা অনেক দিন ধরে যেহেতু করাচ্ছি, আমরা ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করি এবং ওই কোয়ালিটি মেনটেন করি, নাহলে দেখা যেত যে হয়তো কোনো এক সময় আমরা বন্ধ হয়ে যেতাম। তো এরকম অনেকেই আসে, অনেকেই চলে যায়, হারিয়ে যায়, কিন্তু আমরা এখনও পর্যন্ত কনসিস্টেন্টলি এটা চালিয়ে যাচ্ছি, জাস্ট বিকজ আওয়ার কোয়ালিটি। সো এখানে স্টুডেন্ট সংখ্যা খুবই লিমিটেড। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এখানের মধ্যে এই মুহূর্তে আছেন মনে হয় 10 থেকে 12 জন, এর বেশি না, এবং আমি এটাও এক্সপেক্ট করি যে 10-12 জনের বেশি হয়তো হবে না। তো বিষয়টা হচ্ছে এরকম যে অন্য প্ল্যাটফর্মে আপনি যদি যান, আমি জানি না আপনারা কেউ গেছেন কিনা, অন্য জায়গায় আপনার যেটা দেখা যায় 60-70-80 জন নিয়ে হচ্ছে একটা মাছ বাজারের মতো সিচুয়েশন থাকে, যেখানে আসলে আপনার সাথে 1-to-1 ওই কনভারসেশনটা হওয়ার চান্স খুব কম থাকে, যা শুধুমাত্র আপনি দেখলেন যে হ্যাঁ ক্লাস করাচ্ছে, ক্লাস শেষ, এরপর মেন্টরকে হয়তো খুঁজেও পাওয়া যায় না। তো আমাদের এখানে হচ্ছে আমরা একদম পার্সোনালাইজড লার্নিং এনভায়রনমেন্টটা আপনাকে দেওয়ার চেষ্টা করি, যাতে লিমিটেড স্টুডেন্ট থাকবে, ক্লাসের মধ্যে 10 জন 12 জন থাকবে, সবার সাথে সবার কানেকশন থাকবে, এবং আপনাকে আমি ধরে ধরে জিজ্ঞাসা করতে পারবো। লাইক ফর এক্সাম্পল, হয়তো 2-3 দিন পরে ক্লাস হচ্ছে, ক্লাসের মাঝখানে আমি চট করে হয়তো বলবো যে ফাজুল আজিজ ভাই আপনি বলেন তো আমি কি বলছি, বা আপনি এই জিনিসটা কি বুঝছেন। সো আপনার একটা দায়বদ্ধতা থাকবে যে ক্লাসের মধ্যে আমি থাকবো, ক্লাসে পড়া বুঝবো, শিখবো, প্র্যাকটিস করব, এবং আমাকে যখন জিজ্ঞেস করাবে সেটা আমি পারতে পারি। আমাদের দায়বদ্ধতা, আমরা আপনাকে পুরোটা শিখিয়ে যাব, এবং প্রতিনিয়ত আপনার কাছ থেকে আমরা আপডেট নেওয়ার চেষ্টা করব যে আপনি কতটুকু কী শিখছেন। ক্লাস যদি মিস দেন, ক্লাসের অ্যাসাইনমেন্ট বা কুইজ যদি আপনার ডেডলাইন মিস হয়ে যায়, তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছে কল পাবেন, ইমেল পাবেন কন্টিনিউয়াসলি। সো আমি এর আগেও কথাটা বলছিলাম, মানে একটা লোকাল ল্যাঙ্গুয়েজে যেটা বলে আর কি, সেটা হচ্ছে আমরা আপনাকে দৌড়ের উপরে রাখবো, আপনি না শিখে কোথায় যাবেন। তো ওই যে একটা আপনার লার্নিং একটা এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করব। কতটুকু পারি যারা বলতে পারি না, বাট আমাদের এখান থেকে যারা কোর্স করে তারা 99%ই হচ্ছে তারা বলে যে আমরা মোটামুটি অনেক ভালো কিছুই শিখাই এবং তারা ভালো কিছু শিখছে। তো এই রেপুটেশনটা আলহামদুলিল্লাহ আমাদের আছে। আমাদের ফেসবুকের পেজেও আপনি
রিভিউ সেকশনে দেখে নিতে পারেন। এনিওয়েজ, সো আমাদের এখানে যে কোর্স মডেল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আমরা এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করি, যেহেতু আমাদের মেইন ফাউন্ডার উনি ইউএসএ থাকেন, উনি এখানে ইন্টেলে জব করছেন, পিএইচডি হোল্ডার, প্লাস আরেকজন যিনি উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এছাড়াও ওখানে আপনার একাডেমিক সেক্টর ছাড়াও প্রফেশনাল সেক্টরে, যেমন অ্যামাজনে, নাইকিতে জব করেন আমাদের সিনিয়র আপু আছেন, বড় ভাই আছেন। তো তারা যেভাবে শিখছেন বা মানে যেভাবে শিখলে আপনারা এই ধরনের জব সেক্টরে ভালো করতে পারবেন, ওইভাবেই কোর্সের মডিউল, ওইভাবেই কোর্সের টপিক এবং প্র্যাকটিসগুলো সাজানো, ইভেন প্রজেক্টগুলো সাজানো। জব ফ্রিল্যান্সিং গাইডলাইনের ব্যাপারে আমি আপনাদেরকে বলেছি, টপ স্টুডেন্টরা একটা ভালো সাপোর্ট পাবেন আমাদের এখানে। লাইফ টাইম ভিডিও অ্যাক্সেস থাকবে, রেকর্ড ভিডিওগুলো আপনারা যে কোনো সময় দেখতে পাবেন। এমনও হয়েছে যে আজ থেকে 2-3 বছর আগের স্টুডেন্ট, সেও হচ্ছে পুরাতন একটা লিঙ্ক থেকে ভিডিও প্লে করলো, সেই ভিডিও এখনও চলছে। আর আমাদের এখানে স্টুডেন্ট একবার ভর্তি হয় মানে আজীবনের জন্য স্টুডেন্ট। সো আপনি আপনার যে কোনো প্রবলেম যে কোনো সময় সলভ করতে পারবেন, আমাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন। আমাদের এখানে পুরাতন স্টুডেন্টরা মাঝে মধ্যে জবে ইন্টারভিউ কীরকম হবে বা কোনো ধরনের কোনো প্রবলেম হলে আমাদেরকে নক করেন। তো আমরা জানি যে হ্যাঁ, উনি তো আমাদের স্টুডেন্ট, হয়তো 2022-এর স্টুডেন্ট, হয়তো 2023-এর স্টুডেন্ট, বাট যখনই ওনারা আমাদের হেল্প চান, আমরা যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করি। এনিওয়েজ, সো আমরা মোটামুটি হচ্ছে যেই টাইমলাইনটা, এখানে বিভিন্ন ধরনের টাইমলাইন আছে। আমি আপনাদেরকে যে টাইমলাইনটা বলবো, সেই টাইমলাইনটা হচ্ছে এরকম যে, আমি আপনাকে সামারিটা বলি, কারণ বিভিন্ন অনলাইনে ওয়েবসাইটে বা ব্লগে আপনি বিভিন্ন ধরনের টাইমলাইন দেখতে পাবেন। তো এই টাইমলাইনগুলো একভাবে আপনাকে এক্সপ্লেন করলে আপনার অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে। এখন যেহেতু আপনারা সবাই খুব নতুন অবস্থায় আছেন, সো এইগুলো আপনাদেরকে এখন বললে প্রবলেম হবে। আমি আপনাদেরকে একটা সিম্পল সহজ গাইডলাইনগুলো আপনাকে ধরিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল, আপনারা যখন এই সেক্টরে শিখতে আসতেছেন, জানতে আসতেছেন এবং এই সেক্টরে ক্যারিয়ার করতে আসতেছেন, সো বেসড অন মাই প্রিভিয়াস লাস্ট 5-6 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্সটা আছে, একাডেমিক অ্যান্ড প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আমি বলবো যে আপনারা ফার্স্ট অফ অল বেসিক ম্যাথ এবং বেসিক প্রোগ্রামিং দিয়ে শুরু করবেন। স্ট্যাটিস্টিক্স অবশ্যই শিখবেন, কারণ স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে দ্য ব্রেইন অফ ডেটা সায়েন্স। ডেটা সায়েন্সের মূল ব্রেইন হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আমরা এখন যত ধরনের মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এনএলপি, এআই, তারপর এখন এলএলএম, যত ধরনের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল থেকে শুরু করে চ্যাটবট বলেন, অথবা এআই এজেন্ট, অথবা ধরেন আপনার কি বলে এটাকে, যে চ্যাট জিপিটি, ডিপসিক, যাই কিছু বলেন না কেন, যত ধরনের প্রোগ্রাম এখানে মধ্যে আপনি দেখেন না কেন, যত ধরনের মডেল দেখেন না কেন, 80% কেসে এইটা স্ট্যাটিস্টিক্স থেকে আসছে, একদম ফান্ডামেন্টাল জায়গা থেকে আসছে স্ট্যাটিস্টিক্স। ওখান থেকে ধীরে ধীরে এই ধরনের মডেলগুলো ইভলভ হয়েছে। সো আমরা যদি স্ট্যাটিস্টিক্সটা না জানি, আমরা যদি রুট লেভেল থেকে না শিখি, আপনি কিন্তু জাস্ট সারফেস লেভেলে কিছু প্রোগ্রামিং শিখে হয়তো টেম্পোরারি আপনি হয়তো বলতে পারবেন যে হ্যাঁ, আমি তো এই প্রোগ্রামিংটা পারি, অথবা আমি তো এই মডেলটা করছি। কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে যে, আপনি কোনো একটা মডেল তৈরি করলেন, কোনো একটা প্রজেক্ট করলেন, কিন্তু আপনি কতটুকু শিওর দিয়ে বলতে পারবেন যে সেম টাইপের প্রবলেম আপনি আপনার কোম্পানিতে বা ওই জব সেক্টরে পাবেন? ডিফারেন্ট প্রবলেমও হতে পারে, ডিফারেন্ট মডেল ইউজ করতে হতে পারে। সো মডেল কীভাবে ইউজ করব, কখন ইউজ করব, কোন ধরনের ডেটার ক্ষেত্রে ইউজ করব, সেটার জন্য আমার স্ট্যাটিস্টিক্স জানার প্রয়োজন। কোডিং ব্যাপারটা খুবই সহজ, এখন কোডিং অ্যাভেলেবেল। আপনি এখন চ্যাট জিপিটিতে যদি সার্চ করেন বা যদি কিছু একটা বলেন যে আমি এই ধরনের একটা প্রবলেম বা এইভাবে আমাকে একটা কোড লিখে দাও, ওরা আপনাকে কোডের টেমপ্লেট লিখে দিবে। সো কোড এখন সারা ওয়ার্ল্ডে জিনিসটা একদম ওপেন। তারপরও মানুষজন কোড লিখতে গেলে 10 বার ভুল করে। কেন? কারণ কোডের সিনট্যাক্স জানে না। তারপরও মানুষ মডেল তৈরি করতে গেলে 10 বার ভুল করে। কেন? কারণ বেসিক যে কনসেপ্ট, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের কনসেপ্ট, সেটা অনেকে জানে না। তো যাদের একদম কোর লেভেলের নলেজ আছে, তারা লং রানে গিয়ে ভালো করে। এখন আপনি যদি মনে করেন যে আমি শর্ট রানে জাস্ট 2-3 মাসের একটা কোর্স করে তারপর নামকাও আসতে একটা জব নেওয়ার চেষ্টা করব, আপনি লং টাইমে ধরা খাবেন। তো যেটাই শিখেন, যেখান থেকে শিখেন, যেভাবেই শিখেন, একদম ভালোভাবে ফান্ডামেন্টাল থেকে শেখার চেষ্টা করবেন। কারণ ফান্ডামেন্টাল থেকে না শিখলে আপনি লং টার্মে গিয়ে ধরা খাবেন। এটা যেই হোক না কেন, এটা শুধু ডেটা সায়েন্স শেখার ক্ষেত্রে না, এটা যে কোনো ধরনের স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে এটা সেমভাবে প্রযোজ্য। আমরা যখনই কোনো একটা প্রবলেম ফেস করি রিয়েল লাইফে, আমরা একজন এক্সপার্টের কাছে যাই। ধরেন
আপনার বাসায় কোনো একটা ফ্যান নষ্ট হইলো বা কোনো একটা টিভি নষ্ট হইলো, আপনি টিভির যে মেকানিক তার কাছে যাবেন বা ফ্যানের মেকানিক তার কাছে যাবেন। অথবা মনে করেন আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, আপনি যাবেন একজন সিভিল ইঞ্জিনিয়ারের কাছে বা একজন রাজমিস্ত্রির কাছে যাবেন, মানে মানে প্রফেশনাল লেভেলে আপনি সিভিল ইঞ্জিনিয়ারের কাছে বা আর্কিটেক্টের কাছে যাবেন। কারণ সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট আপনার বিল্ডিংটা সুন্দর মতো ফাউন্ডেশন থেকে দাঁড়া করাতে হেল্প করবে। আপনার টিভি অথবা আপনার বাসার কোনো একটা ইলেকট্রনিক্স আইটেম নষ্ট হলে আপনি একজন ভালো ইলেকট্রিশিয়ানকে ডাক দিবেন। আপনি কিন্তু এই কাজের জন্য রাজমিস্ত্রিকে ডাক দিবেন না, অথবা ইলেকট্রিকের কাজের জন্য আপনি রাজমিস্ত্রিকে যেমন ডাক দিবেন না, তেমনি আপনি একটা বিল্ডিং দাঁড় করানোর জন্য আপনি কোনো একটা সিএসসি প্রোগ্রামারকে ডাক দিবেন না। কারণ আপনি জানেন যে কে কোন কাজটা জানে। তো কোম্পানির ক্ষেত্রেও জব ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা সেমভাবে প্রযোজ্য। প্রত্যেক কোম্পানি যখন একটা জবের অফার করে, তারা জবের একটা টাইটেল দেয় যে আমি এই পজিশনে একটা লোক চাচ্ছি বা দুইটা লোক চাচ্ছি। তার নিচে কি লেখা থাকে, তার রিকোয়ারমেন্ট, যে সে তার কি কি জানা থাকতে হবে। ওখানে লেখা থাকবে যে সে হয়তো মিনিমাম গ্র্যাজুয়েট হবে, সিএসসি অথবা স্ট্যাটিস্টিক্স বা অন্য ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েট হতে হবে, তার এই নলেজগুলো থাকতে হবে বা তার এই ধরনের স্কিল থাকতে হবে। এইগুলো লেখা থাকবে যে তাকে পাইথন জানতে হবে, আর্ট জানতে হবে, ডেটা অ্যানালিটিক্স জানতে হবে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস জানতে হবে, ডেটা আপনার ডেটা পাইপলাইন সম্পর্কে জানতে হবে, অথবা মেশিন লার্নিং ডিপ লার্নিং সম্পর্কে জানতে হবে। 4-5টা পয়েন্ট ওখানে তারা লিখে রাখে। তার নিচে কি লেখা রাখে, তার রেসপন্সিবিলিটিস, ওইখানে জবে সে বসে কি কি কাজ করবে। ওখানে লেখা থাকে যে তাকে মডেল ডেভেলপ করতে হবে, অটোমেশনের কাজ করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, 10-12টা মানে রিকোয়ারমেন্ট লেখা থাকে। এখন এই পুরো রিকোয়ারমেন্টটা পড়ার পরে বা পুরো জব অফারটা পড়ার পরে প্রথমে আপনার মাথায় কি চিন্তা আসবে যে এই জবের জন্য যে রিকোয়ারমেন্ট আছে আমি কি এটা ফুলফিল করতে পারছি। যদি প্রশ্নের উত্তর হয় যে না পারছি না, তাহলে সেকেন্ড কথা হচ্ছে যে কোশ্চেনটা আসে যে আমাকে এই স্কিলগুলো শেখার জন্য কোথায় যেতে হবে বা কীভাবে শিখতে হবে। দেন আপনি সার্চ করবেন যে আসলে মেশিন লার্নিংটা কি, স্ট্যাটিস্টিক্সটা আসলে কি, কতটুকু জানা উচিত, বা এখানে এই লাইব্রেরিগুলো কি বুঝায়। তখন আপনি ধীরে ধীরে এইটার ভিতরে ঢোকা শুরু করবেন, মানে ডেটা সায়েন্সের এই দুনিয়াতে আপনি আসা শুরু করবেন। আপনি যখন একটু ঘাটাঘাটি করবেন তখন আপনি বুঝবেন যে ও আচ্ছা এটাকে এই বলে, এটাকে এই জিনিস বলে, এটা এভাবে কাজ করে। বাট সবই কিন্তু সারফেস লেভেলে, কিন্তু ইন ডেপথে আপনি জানেন না। দেন আপনাকে বুঝতে হবে আচ্ছা ইন ডেপথে শেখার জন্য কই যাওয়া যেতে পারে। অনেক ধরনের অপশন আপনার হাতে আছে। আপনি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিতে পারেন, মাস্টার্স করতে পারেন, দেশের বাইরে গিয়ে মাস্টার্স করতে পারেন এই টপিকের উপরে। আপনি চাইলে কোনো একটা ডিপ্লোমা কোর্স করতে পারেন, ডিপ্লোমা কোর্সও অনেক অফার করে। আপনি চাইলে কোনো একটা অফলাইন কোর্স করতে পারেন, যদি থাকে আর কি, বর্তমানে এখন কোথাও অফলাইনে করায় না অবশ্য, যেগুলো করায় সেগুলো ডিপ্লোমা কোর্স। কিন্তু কোনো একটা মানে এরকম আমাদের মতো থার্ড পার্টি কোনো একটা এডুটেক কোম্পানি যেটা সায়েন্সে আপাতত এখন আমার জানার মধ্যে কেউ করাচ্ছে না, কারণ এটা হিউজ পরিমাণ একটা ইনভেস্টমেন্ট বা একটা খরচের ব্যাপার। আর এখনকার বর্তমানে বাংলাদেশে ঢাকা শহরের যে অবস্থা, রাস্তাঘাটে আপনার দিন চলে যায়, মাস চলে যায়, সময় চলে যায়। তো টাইম টু টাইম যে ক্লাস হয় এটা আসলে সম্ভব না। এর থেকে ঘরে বসে একটা নির্দিষ্ট টাইমে বসলাম, শিখলাম, রেকর্ড ভিডিও থাকলো, সফটওয়্যার আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, ঘরে বসে শিখতেছি, প্রবলেম হলে নক করতেছি, সাপোর্ট গ্রুপ আছে। এই জন্য বেশিরভাগ মানুষ হচ্ছে অনলাইনটা প্রিফার করে, কারণ খরচটা মোটামুটি কম। যদি আপনি অফলাইনে যেতে চান, আপনার এই সেম কোর্সই আপনার কাছে চার্জ করবে 50-60 হাজার টাকা। কেন? কারণ যে মেন্টর বা যে ইনস্ট্রাক্টর, সে তার আসা যাওয়ার খরচ, তার ক্লাসে ওইখানে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় লেকচার দেবে। এখন নলেজ তো আসলে ফ্রি না, তাই না? আমরা যতই ফ্রি বলি না কেন, একজন কষ্ট করে এতক্ষণ ধরে ক্লাস নেবে, তার তো একটা রেনিউমারেশনের ব্যাপার আছে। তো ওইভাবে চিন্তা করলে কিন্তু আপনার একটা ল্যাব ফ্যাসিলিটিও লাগে, তারপরে অনেক একটা সিস্টেম, একটা প্রসেস দাঁড় করাতে হয়। সেই হিসাবে কোর্সের ফি তখন অনেক বেড়ে যায়। যদি আপনি ইউনিভার্সিটি ডিগ্রির কথাই বলেন, ইউআইইউ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে আপনার ব্র্যাকে এখন মাস্টার্সের প্রোগ্রাম আছে ডাটা সায়েন্সের উপরে, ডেটা অ্যানালিটিক্সের উপরে, বিভিন্ন নামে আছে, সাবজেক্ট বা টপিক একটু ডিফারেন্ট এদিক ওদিকে, বাট আছে। আমার জানার মধ্যে 6টা ইউনিভার্সিটি আছে যেখানে মাস্টার্স অফার করে বাংলাদেশে বর্তমানে। 2টা ইউনিভার্সিটিতে আন্ডারগ্রেড অফার করে। ইভেন আমাদের ডেফোডিলও কিন্তু মাস্টার্স আছে আপনার ডেটা সায়েন্সের উপরে, সাইবার সিকিউরিটির উপরে। তো আমি কেন এই কথাটা বললাম সেটা হচ্ছে যে যখন আপনি শিখতে যাবেন তখন আপনাকে খুঁজতে হবে যে এগুলো কোথায় শেখায়, কে শেখায়। তখন আপনাকে এখান থেকে খুঁজতে হবে যে আসলে কারা ভালো শেখায় বা কম ভালো, বেশি ভালো, খারাপ, আরও ডিটেলস ঘাটাঘাটি করে দেন আপনি একটা জায়গায় ফাইনাল করবেন যে ওকে ফাইন, আমি তাহলে এখান থেকে শিখবো। আমি এখানে আমার টাকা, আমার সময়, আমার মানে মেধা, এগুলো আমি এখানে ইনভেস্ট করব। সো এইখানে যেখানে আপনি যান না কেন এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন।
তো আমাদের এই কোর্সের মডিউলের মধ্যে আমরা যে জিনিসগুলো আপনাকে বলছিলাম যে একটা একটা করে আপনাকে শেখা উচিত, এবং আমরা যেগুলো আপনাকে শেখাবো দুইটাকে যদি মার্চ করি, প্রথম কথা হচ্ছে যে আপনার এই সেক্টরে জব পাওয়ার জন্য বা শেখার জন্য, জানার জন্য কি কি জিনিস সিরিয়ালি শেখা উচিত অ্যাজ এ রোড ম্যাপ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা আপনাকে কী শেখাচ্ছি, এই দুইটা যখন অ্যালাইন করবে তখন আপনার জন্য ডিসিশন নেওয়াটা ইজি হবে যে আসলে আমি এখান থেকে ঠিকভাবে শিখতে পারছি কি না। ওকে, সো বেসিক ম্যাথ, বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি দিয়ে আপনাকে শুরু করতে হবে। ডেটা অ্যানালিটিক্সের কিছু কাজ আছে, আপনার ডেটা পাইপলাইন তৈরি করা অথবা অটোমেশনের কাজগুলো, সেগুলো আপনাকে শিখতে হবে। দেন আসবে মেশিন লার্নিং মডেল। একটা মেশিন লার্নিং মডেল কীভাবে কাজ করে, এটার পিছনে কারণটা কি, কোন সিচুয়েশনে কোন ধরনের ডেটা নিয়ে কাজ করতে হবে, ডেটাগুলো ডেটা থেকে কীভাবে আপনাকে ডেটাকে ক্লিন করে সামারাইজ করে সেটাকে মডিফাই করতে হবে, ওটার অনেকগুলো স্টেপ আছে। এবং ওখানে স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো কী কী, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসগুলো কী কী, সেগুলো জিনিসগুলো দেখে শিখে আস্তে আস্তে তারপর ডিপ লার্নিংয়ে আসতে হবে। ডিপ লার্নিংটা আসলে বলতে গেলে মেশিন লার্নিংয়ের বড় ভাই। মেশিন লার্নিং হচ্ছে ছোট ভাই, ডিপ লার্নিং হচ্ছে বড় ভাই। আর ডিপ লার্নিংয়ের মধ্যে আমরা আসলে কিছু অ্যাডভান্স মডেলগুলো দেখি, যেমন আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এএনএন, আরএনএন, টেনসরফ্লো, কেরাস, এনএলপি, কম্পিউটার ভিশন, এগুলো। এখন ডিপ লার্নিংয়েরও কিন্তু বড় ভাই বা তারও বাপ চলে আসছে। সেগুলো কি, যে আপনার এলএলএম মডেল, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, মানে আপনি কোনো কিছু লিখতেছেন, আপনার লেখারটা দেখে একটা চ্যাটবোট বা একটা এআই এজেন্ট আপনার মতো করে একটা সুন্দর রেসপন্স দিচ্ছে। আপনি চ্যাটজিপিটিকে বলেন যে সামনে আগামীকাল ঈদ উপলক্ষে আমাকে একটা ভালো এসএমএস তৈরি করে দাও, সে বুঝে যাবে। এখন এই যে কথা, সে বুঝলো কেমনে, এটার জন্য হাইলি মানে কমপ্লেক্স মডেল এখানের মধ্যে ইউজ করা হচ্ছে। ওই যে লামা 4 মনে হয় রিলিজ দিচ্ছে কয়েকদিন আগে, জুগারবার্গ বলছে, বা আপনার চ্যাটজিপিটির আপডেট মডেল আসছে, ডিপসিকের অনেকগুলো মডেল আসছে। এই মডেলগুলো কিন্তু জাস্ট নাম হিসেবে মডেল না, এটার ভিতরে অনেক কমপ্লেক্স অ্যালগোরিদম বিষয় আছে। এখন আমি যদি ফাউন্ডেশন থেকে না শিখি তাহলে কিন্তু ডাইরেক্ট জাম্প দিয়ে আমি কিন্তু ওগুলো শিখতে পারবো না। জাস্ট আপনি শুধুমাত্র প্রম্পট দিয়ে হয়তো কিছু কাজ করলেন, জাস্ট অল্প কিছু সারফেস লেভেলে কাজ করলেন, কিন্তু যখন আপনি এটাকে কোনো একটা আপডেটেড লেভেলে যাবেন বা ডেভেলপার লেভেলে যদি যেতে চান, তাহলে কিন্তু আপনাকে একদম ফাউন্ডেশন থেকে ধীরে ধীরে স্ট্যাটিস্টিক্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এগুলো ছোট ভাই, বড় ভাই, বাপ, এসব জায়গাগুলো পার হয়ে তারপর আপনাকে আসতে হবে। সো বাংলাদেশে এখনও ওই সিচুয়েশনটা বা ওই জায়গাটা এখনও দাঁড়ায় নেই যেখানে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি এআই নিয়ে খুব ইনডেপথে কাজ করতেছে বা খুব রেগুলার বেসিসে কাজ করতেছে। সেটা কীরকম, যে চ্যাটজিপিটি আমাকে হেল্প করতেছে, আমার 4-5 ঘন্টার কাজ 10-15 মিনিটে করে দিচ্ছে, এটা আমার জন্য একটা বড় জিনিস, বা এটা আমার জন্য একটা হেল্প করতেছে। বাট সব কিছু কি চ্যাটজিপিটি করতে পারতেছে বা ডিপসিক করতে পারছে না? মেজর ডিসিশনগুলো কিন্তু আমাকে নিতে হচ্ছে। চ্যাটজিপিটি, ডিপসিক ওরা আমাকে সাজেশন করতেছে। দেখেন, একটা জিনিসের ওপিনিয়ন দেওয়া, সাজেশন দেওয়া হচ্ছে এক জিনিস, আর ওটাকে ধারণ করে বা ওটাকে অ্যাকসেপ্ট করে প্র্যাকটিক্যালি কোম্পানিতে বা ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করা হচ্ছে আরেক জিনিস। তো এখনও পর্যন্ত বাংলাদেশের ওই রকম সিচুয়েশন আসে নাই যে মিলিয়ন মিলিয়ন ডলারের বা কোটি কোটি টাকার যে সকল ইন্ডাস্ট্রিগুলো আছে এখন, যারা মানে বিভিন্ন কোম্পানিগুলো আছে, আপনি ধরেন আরএফএল বা ওয়ালটন বা স্কয়ার গ্রুপ, তারা আপনার এই সিম্পল চ্যাটজিপিটি বা হচ্ছে আপনার ডিপসিকের উপর ডিপেন্ড করে ডিসিশন নিয়ে ফেলবে? এত সহজ? ওরা ওই লেভেলে এখনও যায় নাই। আমরা ছোটোখাটো কাজের জন্য তাদেরকে রিলাই করতে পারি, বাট বড় বড় ডিসিশন নিয়ে এখনও হিউম্যান, আমাদেরকে নিতে হচ্ছে। তো আপনি যখন কোনো একটা মডেল তৈরি করবেন বা এখান থেকে সামারি করবেন, আপনি কোড লেখার পরে আপনি টেস্ট করবেন, রান করবেন, দেন আপনি ওখান থেকে প্রেডিকশন করবেন, আপনাকে চ্যাটজিপিটি বা ডিপসিক হেল্প করবে, সাপোর্ট দিবে কোড লেখার ক্ষেত্রে। দ্যাটস ওকে, এটা কমপ্লিটলি ফাইন, এটা সবাই এখন করে, আমিও করি এখন। ওকে, আমার কাজ অনেক সহজ করে ফেলতেছে, সবার কাজই সহজ করে ফেলতেছে। বাট যখন আমাকে 2-3টা অপশন দিবে যে তুমি এটা করতে পারো, অথবা এটা করতে পারো, অথবা এটা করতে পারো, এ বি সি, এরপরের যে কাজটা সেটা আমাকেই করতে হচ্ছে, আমি কোন দিকে যাব। কোম্পানি তখন ওই আবার ঘুরে ফিরে ওই হিউম্যানের কাছে চলে আসে যে আচ্ছা এই পর্যন্ত তো বুঝলাম, এখন পরবর্তীতে আমি আমার 300 কোটি টাকা, 200 কোটি টাকা আমি এই জায়গায় কীভাবে ইনভেস্ট করবো, বা আমার এই 150 কোটি টাকা লস আমি কীভাবে নেক্সট 6 মাসে রিকভার করব, এটার জন্য আমি কি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করব? নো, নেভার। আমি সেই ট্র্যাডিশনাল মেথডে আবার চলে যাব। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, আপনি যেভাবেই কাজটা করেন না কেন, আপনাকে কিন্তু ওই ট্র্যাডিশনাল
ফান্ডামেন্টাল লেভেলে আবার নামতেই হচ্ছে। আর আপনি যদি ওই জায়গাটা থেকে না শিখে আসেন তাহলে কিন্তু ওই বড় ধরনের একটা গ্যাপে পড়ে যাবেন। ওই যে যেটা বললাম যে লং টার্মে যে সমস্যাটা, ওই সমস্যাটা আপনি তখন ফেস করবেন। তো এই ছিল মোটামুটি একটা আইডিয়া আপনাদেরকে আমি দিলাম। তো আমি আজকের ক্লাসে মানে আজকে যে ফার্স্ট লেকচারটা লিনিয়ার অ্যালজেব্রা, সেটা আমি শুরু করব এখনই উইদিন এ ভেরি ফিউ মিনিটস। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি যে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম তাতে আপনার যদি আমার কথাতে কোনো দ্বিমত থাকে বা আপনার যদি কোনো একটা ইনফরমেশন জানার থাকে, কোনো কুইরি থাকে কোর্স বা কোর্সের বাইরেও, ইটস ফাইন, আমাকে কোশ্চেন করতে পারেন। এনিওয়ান? জি, আসমাউল হায়দার ইমন। এইখানে যে আপনি সাজেশন গুলো দিলেন, তো এইখানে যে কোন কোনগুলো আমরা করতেছি, আপনার এই কোর্সের কতগুলো আমাদের করা হচ্ছে না, পরবর্তীতে করতে হবে, এটা যদি ওইখানে দেখাইতেন তাহলে অনেক সুন্দরভাবে বুঝতে পারতাম যে এই কোর্সের মধ্যে কতটুকু আমরা করতেছি, যে এর আগের যে স্লাইডটা ছিল। আচ্ছা আচ্ছা, ওকে, নাইস, থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। আমি হচ্ছে আপনাকে এখানের মধ্যে বলি, এই কোর্সের মধ্যে মানে এই যে আমি যে একটু আগে বললাম যে এইগুলো দেখে আসলে লাভ নেই, আপনার মাথা ঘুরবে, তার থেকে আমি সামারিতে আসি। এখন এই সামারিতে কোনগুলো আমরা শেখাবো আপনাকে, এটা শেখাবো বেসিক ম্যাথ, স্ট্যাটিস্টিক্স শেখাবো, প্রবাবিলিটি শেখাবো, প্রোগ্রামিং শেখাবো, পাইথন অ্যান্ড আর এসকিউএলটা থাকবে না। এসকিউএলটা হচ্ছে বি অ্যানালিস্টে, ডেটা অ্যানালিস্টে আমাদের এখানের মধ্যে থাকবে না, মানে অ্যাটলিস্ট এখানে থাকবে না, এটা থাকবে আপনাদের বি অ্যানালিস্টে। এমএল মডেল শেখাবো, ডিপ লার্নিংয়ের মধ্যে এএনএন থাকবে, টেনসরফ্লো এবং কেরাস, এইটা অল্প কিছু টাচ করা হবে কারণ 5 মাসের জার্নিতে এত ডিপে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমরা বলতেছি না দেখাবো না, বাট একটা জিনিস হচ্ছে দেখানো, আর একটা হচ্ছে কি একটু ভালোভাবে দেখানো, পার্থক্য আছে না? আপনি ওই যে দেখবেন যে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে অনেক সময় দেখা যায় ওপেন রেস্টুরেন্ট, হ্যাঁ, দেখেন যে আপনি দূর থেকে দেখতেছেন যে কিচেনের মধ্যে তারা রান্না করতেছে, কিন্তু আপনি কিন্তু ভিতরে ঢুকতেছেন না। আপনি দেখতেছেন দূর থেকে যে হ্যাঁ ওরা চালের সাথে চিকেন মিক্স করতেছে, তারপরে সয়া সস দিচ্ছে, এই দিচ্ছে এই দিচ্ছে, কিন্তু আপনি হাতে কলমে শিখতেছেন না। এটা হচ্ছে এক ধরনের জিনিস, সারফেস লেভেলে দেখে যাওয়া। আর এটা হচ্ছে যে আপনি একদম কিচেনের ভিতর ঢুকে শেফের পাশে দাঁড়িয়ে একদম ধরে ধরে শিখতেছেন, পারলে নোট করতেছেন কোনটার পর কোনটা দিচ্ছে। তো শেখাটা কিন্তু এখানের মধ্যে কয়েকটা স্টেপে আছে। সেটা হচ্ছে যে এখানে আপনি কতটুকু ক্লোজ মনিটরিং এর মধ্যে শিখতেছেন। তো টেনসর ফ্লো কেরাসটা আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দিব কোথায় কোথায় কীভাবে শিখবেন, বাট ডিটেলসে আমরা এটা অতটা যাব না। এনএলপি থাকবে, আর এক্সেল, ট্যাবলিউ, পাওয়ার বিএ, এটা হচ্ছে বিআই অ্যানালিস্টের জন্য। মাইক্রোসফট অ্যাজিউর, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, ফ্ল্যাক্স, জ্যাঙ্গো, এটা হচ্ছে আপনার ডেটা ইঞ্জিনিয়ার বা হচ্ছে আপনার বি অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, ওইটার জন্য। সো যেগুলো ক্রস দিছি সেগুলো আমাদের এখানের মধ্যে এই 5 মাসের কোর্স আপনি পাবেন না। হ্যাঁ, আমরা চাইলে অ্যাড করতে পারি, কিন্তু সেক্ষেত্রে 6 মাস 7 মাস যাওয়াটা খুবই ডিফিকাল্ট, কারণ এত দূর পর্যন্ত অনেকেই যেতে চায় না। আমরা এটা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকেই বলছি। 2022 সালে 2023 সালে আমাদের 7-8 মাসের লম্বা কোর্স ছিল। 6 মাস পর কাউকে পাওয়া যায় না ক্লাসের মধ্যে, কারণ মানুষজন ভয়ে চলে যায়। ভয়ে বলতে যে কিছু ভয়ে চলে যায়, কিছু হচ্ছে এটা এতদূর পর্যন্ত ওই মানে তাদের কাছে একটা বলতে হয় যে ঘাড়ের মধ্যে বোঝা হয়ে যায় যে আচ্ছা এটা কবে শেষ হবে। এখানে যে ভালো করে শিখতেছি আমরা, তার থেকে তাদের কাছে তখন টেনশন হয়ে যায় যে আচ্ছা এই জিনিসটা কবে শেষ হবে। তো আমরা আসলে ওইটাকে পরে কাটছাট করে ছোট করে জিনিসটাকে একটা কনসাইজ একটা সিলেবাসের মধ্যে নিয়ে আসছি, যে যতটুকু দরকার, যা যা দরকার শুধু সেগুলোই শেখাবো, এর বাইরে হাবিজাবি জিনিস কিছু থাকবে না। ইমন, আমি আপনাকে বুঝতে পারছি? জি, আমি বুঝতে পারছি। প্লাস আপনি যদি আপনার হচ্ছে এসকিউএল আর আপনার হচ্ছে মানে টেন্স প্রো, এই দুইটা তো না হইলে কি আসলে কি কাজ করা যাবে কোথাও? আপনি কি আমার ওই যে প্রথম দিকে ছিলেন, আজকে যে প্রথম দিকে কিছু কথা বলছিলাম যে ডেটা সায়েন্সের ক্যারিয়ার ট্র্যাকগুলোর কথা বলছিলাম, আপনি কি তখন খেয়াল করছিলেন? আমি প্রথম থেকেই আছি। আচ্ছা, তাহলে আমি কিন্তু ওখানে মধ্যে একটা কথা বলছিলাম, ডেটা সায়েন্স হচ্ছে একটা নলেজ ডোমেন, মানে একদম সেন্টার জায়গা। এখান থেকে অনেকগুলো ক্যারিয়ার ট্র্যাক ভাগ হয়েছে। সব ক্যারিয়ার ট্র্যাকে সব জিনিস লাগে না। এখন আপনি যদি ডেটা অ্যানালিস্ট, বিএনএস হতে চান, ওটার জন্য যে যে জিনিস লাগবে, ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের জন্য সব জিনিস লাগবে না, কিছু কমন আছে, 20-30% কমন আছে, বাট অনেক জিনিসই হচ্ছে আলাদা। আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কি বিবিএ নাকি ইঞ্জিনিয়ারিং? না, আমি কম্পিউটার সায়েন্স নিয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে গ্রাজুয়েশন শেষ করছি, আর এখন থিসিস পেপার নিয়ে কাজ আচ্ছা করতেছি। আচ্ছা, আপনার ওই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ইয়ে নিয়ে, ওকে ওকে, যেমন গ্রেট।
এই করি আর আচ্ছা কি। এখন দেখেন, আমি আপনার কেরাত নিয়েই কাজ করতেছি আর কি মূলত। আচ্ছা এখন হচ্ছে কি, এই যে আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে যখন আপনার ফাইনাল প্রজেক্টে এআই নিয়ে কাজ করতেছেন বা একটা স্পেসিফিক টপিকে কাজ করতেছেন, আপনার ফ্রেন্ড আপনার ক্লাসমেটরা কি একই টপিকে সিরিজ করতেছে? না, ডিফারেন্ট। টপিকস বাট একই জিনিস নেই করতেছি, আচ্ছা বাট টপিকস নেই। এখন আপনার আন্ডারগ্রেডে সিএসসি যখন পড়তেছেন প্রথম 2-3 বছর কিন্তু সবাইকে একই জিনিস পড়তে হচ্ছে, ফাইনাল ইয়ারে গিয়ে কিন্তু এরিয়া আলাদা হচ্ছে, জি মেজর আলাদা হচ্ছে। হুম, একই রকমভাবে ডেটা সায়েন্সের ক্ষেত্রেও কি, যে কমন জিনিস সবাইকে শিখতে হবে, পাইথন সবাইকে কম বেশি শিখতে হচ্ছে, স্ট্র্যাটেজি শিখতে হচ্ছে একটা সার্টেন লেভেল পর্যন্ত, কোথাও বেশি কোথাও কম। কিছু জিনিস হচ্ছে যে ডেটা অ্যানালিস্ট বি অ্যানালিস্টের ওদের ওই ক্যারিয়ার ট্র্যাকের জন্য নেসেসারি, দরকার বা শিখতেই হবে। কিছু জিনিস হচ্ছে আলাদা ডিফারেন্ট জিনিস যেটা ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের জন্য দরকার। এরপরও যদি কিছু আপনার রিকোয়ারমেন্টে মনে হয় তাহলে সেটা আপনি আলাদাভাবেও শিখতে পারবেন। আমরা তো বলছি না যে আপনাকে আমরা A to Z শেখাচ্ছি, A to Z জীবনেও কেউ কোনোদিন শেখাতে পারবে না, বাট ওই যে বললাম যে এই ধরনের জবের জন্য যা যা দরকার মোটামুটি 70-80%-এর মতো আমরা আপনাকে কাভার করে দিচ্ছি এখানের মধ্যে। জি জি জি। ওকে, শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমি আপনাকে কোশ্চেন করবো বাট কোর্সের বাইরে এমনি একটু বলেন। কিছু জিনিস। ভাই আমি তো হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে পড়ালেখা করি। তো আমাদের কোর্স প্ল্যানটা টোটালি হচ্ছে যেটা সায়েন্সের মতো করে স্ট্যাটিস্টিক্স এন্ড ডেটা সায়েন্স আমাদের সাবজেক্টের নাম সেন্স আর প্রসেসিং এ আছে। হ্যাঁ হ্যাঁ তো হচ্ছে আমাদের হচ্ছে ডেটা সায়েন্স ক্লাব খুলছি। তো ভাই আমরা ইন ফিউচার যদি আমরা কোনো সেশন বা এই মানে কোনো একটা প্রোগ্রাম আয়োজন করি, আপনাকে যদি ইনভাইট করি আপনি কি আসতে পারবেন সময় হ্যাঁ ম্যানেজ হ্যাঁ করে? ইনশাল্লাহ আসতে পারবো, সমস্যা হবে না। জি ভাই। আমি তো বিভিন্ন আর জায়গায় মানে গ্যাপে গ্যাপে যাই, দেখা যায় যে ক্যাম্পাসে হয়তো ছুটি নিয়ে সপ্তাহে 1 বা 2 বার অথবা মাসে 1-2 বার বিভিন্ন জায়গায় সেশন করি। জি ভাই। আর ছোট্ট আর একটা কোশ্চেন ভাই, আপনার হচ্ছে জাবিতে এমএসসি করতে কতদিন লাগছিল? 1.5 বছর। আচ্ছা ঠিক আছে ভাই, আমার কোশ্চেন এই দুইটাই ছিল। আচ্ছা মানে মূল গোল ছিল যে আমরা যদি কোনো এক প্রোগ্রাম আয়োজন করি আপনাকে। সমস্যা নেই, আমি অনলাইন অফলাইন প্রোগ্রামে ইয়া করি আর কি, সমস্যা হয় না। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আসসালামু আমার অবশ্যই এই যে আপনার নেক্সট মান্থে কোরবানি, নেক্সট মান্থের পরের মান্থে কোরবানি আগে হচ্ছে বুয়েটে আপনার একটা সেমিনার প্ল্যান আমাদের আছে আর কি, ওদের সাথে আমাদের কথা হচ্ছে। তো ওইখানে আমি হয়তো যাব, আমার সাথে হয়তো একজন মেন্টর হতে যাবেন। আর কারো কোনো কোশ্চেন? নাই না? ওকে ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে আজকের মানে আমাদের এই কোর্সের যে ফার্স্ট লেকচার সেটা আমরা একটু শুরু করি। তো এটা হচ্ছে আমরা শুরু করছি লিনিয়ার অ্যালজেব্রা দিয়ে। তো লিনিয়ার অ্যালজেব্রা এটা এমন নতুন কিছু জিনিস না, এই জিনিসগুলো আমরা ছোটোবেলায় শিখে আসছি। যেমন আমরা হচ্ছে ওই অ্যালজেব্রাতে ওই প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি শিখে আসছিলাম। তারপর আমরা ছোটোবেলায় হচ্ছে ক্লাস 6-7-এর বইতে ডেটা থেকে হচ্ছে বিভিন্ন গ্রাফ তৈরি করা শিখছিলাম, মানে এরকম লম্বা লম্বা আমরা গ্রাফ তৈরি করা শিখছিলাম বার চার্টের মতন। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা ছোটোবেলায় এরকম বিভিন্ন পয়েন্ট তৈরি করে সেটা আমরা এরকমভাবে যোগ করতাম, যোগ করে হচ্ছে এটা আমরা জমা দিতাম স্যারদের পরীক্ষায়। সো এই যে কিছু ভিজুয়ালাইজেশনের কথা বললাম বা কিছু অ্যানালাইসিস বা আমরা কিছু ক্যালকুলেশনের কথা বললাম, হ্যাঁ আমরা হচ্ছে ওই সরল রেখার সমীকরণ আমরা দেখতাম যে একটা লাইন, এই লাইনের 2টা পয়েন্ট, একটা হচ্ছে ধরেন এটা হচ্ছে ধরেন আপনার x1 y1, আর এই পয়েন্টটা হচ্ছে যে x2 y2। দেন আমরা সরলরেখার সমীকরণ লিখতাম y = mx + c। আর এখানে m এর যে সমীকরণটা আমরা দেখতাম যে ঢাল, বা আমরা এটাকে ইংলিশে বলতাম স্লপ, সেটা কি ছিল y2 - y1 / x2 - x1, বা আমরা এটাকে বলতাম -y/x। এই যে আমি এগুলোর কথা বলতেছি, এগুলো ছোটোবেলা আমরা শিখে আসছি। তারপরে প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি শিখে আসছি। এছাড়া আপনাদের কি মনে পড়ে যে আমাদের জেনারেল ম্যাথের ফার্স্ট চ্যাপ্টারে বা হায়ার ম্যাথের ফার্স্ট চ্যাপ্টারে ছিল ফাংশন অ্যান্ড ডোমেইন। আমরা দেখতাম যে y = ফাংশন অফ x, তারপর একটা ইকুয়েশন লেখা হতো, সাপোজ ধরেন x² - 2x + 5, আর এখানে কিছু ডেটা থাকতো মানে ভ্যালু থাকতো যে x এর ভ্যালু, তারপর y এর ভ্যালু আমরা তৈরি করতাম। তো x এর ধরেন 1 2 3 4 থাকতো ভ্যালু, এই 4টা ভ্যালু আমরা এখানে বসাতাম, আমরা y এর 4টা ভ্যালু পেতাম।
তো এর মানে কি যে একটা ইকুয়েশনের মধ্যে আমরা কিছু এক্স এর ভ্যালু দিচ্ছি, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখান থেকে আমরা 4টা ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি এই ইকুয়েশন থেকে। দেন আমরা এটাকে প্লট করতাম, যে এক্স এক্সিসে এখানে বসাতাম, ওয়াই এক্সিসে এখানে বসাতাম। মনে আছে আপনাদের? এই যে জিনিসটা আমরা করছি না, এইটাই হচ্ছে আমাদের একটা মেশিন লার্নিং মডেলের ফান্ডামেন্টাল, একদম বেসিক ফান্ডামেন্টাল। মেশিন লার্নিংয়ে আমরা যেই ধরনের অ্যালগোরিদমগুলো দেখি, মডেলগুলো আমরা দেখি, এর মধ্যে সবচেয়ে মানে পপুলার এবং কমন বেস লেভেলে, মানে একটু ইজিয়ার লেভেলে হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। রিগ্রেশন অ্যানালাইসিস একটু বেসিক লেভেলে, তারপরে ক্লাসিফিকেশন ক্লাস্টারিং একটু আপডেট লেভেলে বা একটু আপার লেভেলে যায় কনসেপচুয়ালি, হ্যাঁ, মানে শেখার দিক থেকে, বোঝার দিক থেকে কঠিনতর কঠিন, যেটা আমরা বলি ডিফিকাল্টি লেভেল। তো এই যে আমি ফান্ডামেন্টাল কথা বললাম, রিগ্রেশন অ্যানালাইসিস বা রিগ্রেশন মডেল, এই রিগ্রেশন মডেল পুরোটাই দাঁড়ায় আছে হচ্ছে এই ইকুয়েশনের উপরে। ডেটা সায়েন্সে আমরা যত ধরনের মডেল দেখি, মেশিন লার্নিং মডেলের কথা যদি বলি, মেশিন লার্নিং মডেলের মধ্যে 100%, এটাকে যদি আমি বলি 100%, তার মধ্যে 70% বা 60 থেকে 70%ই আসতেছে আপনার রিগ্রেশন থেকে, রিগ্রেশনের উপর বেস করে। আর এই 60 থেকে 70% আসতেছে কোত্থেকে জানেন? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি কাছ থেকে। জাস্ট একটা সিম্পল ইকুয়েশনের উপর বেস করে এই ডেটা সায়েন্সের মোস্ট অফ দ্য মডেল দ্বারা আছে। আপনি সামনে যখন একটু ডিটেলসে যাবেন, পড়াশোনা করবেন, তখন বুঝতে পারবেন যে এইটা কতটা ইম্পর্টেন্ট। এবং আমরা ডেটাকে যখন ভিজুয়ালাইজ করি তখন জিওমেট্রি আমাদেরকে শিখতে হয়। ছোটোবেলা আমরা জিওমেট্রি শিখছি, তো ডেটাকে যখন আপনি ভিজুয়ালাইজ করবেন তখন আপনাকে ওই জিওমেট্রির কনসেপ্ট এখানের মধ্যে কাজে লাগাতে হবে। আপনি যখন ডেটাকে সাজাবেন, হ্যাঁ, বা ডেটা থেকে যখন আপনি কোনো মিন মিডিয়ান মোড, আমরা এগুলো ছোটোবেলায় পড়ছি, গড়, মধ্যক, প্রচুরক। খেয়াল করে দেখেন আমি যে টার্মগুলো বলতেছি এগুলো সবই আমরা ছোটোবেলায় পড়ে আসছি। সো এর মধ্যে একটা অংশ হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, ভেক্টর এবং ম্যাট্রিক্স। এই জিনিসগুলো আমাদের ছোটোবেলা আগে থেকে পড়া, জাস্ট আমাদের এখন একটু রিভিউ করতে হবে। যদি আপনার বাসায় ছোট যদি এরকম ক্লাস 6, 7, 8 বা মেট্রিকের ছেলেপেলে থাকে আশেপাশে, তাদের ইংলিশের বই অথবা তাদের হচ্ছে ইংলিশ মিডিয়ামের ম্যাথ বই বা বাংলার ম্যাথ বইটা একটু দেখবেন, ঘাটাঘাটি করবেন। আপনার ডেটা সায়েন্সের মূল ফাউন্ডেশন ওখান থেকে শুরু হয়েছে। দেন আস্তে আস্তে জিনিসগুলোকে একটু ইভলভ হওয়া শুরু হয়েছে। ডেটা সায়েন্স এমন কোনো গায়েবী জিনিস না যেটা হঠাৎ করে আকাশ থেকে আসমানি কিতাবের মতো ধূপ করে নাজিল হয়েছে। ডেটা সায়েন্স এই ম্যাথ, এই প্রোগ্রামিং, এই সায়েন্স বা আপনার স্ট্যাটিস্টিক্স, এগুলো ছোটোবেলা থেকে আমরা যা শিখে আসছি সেখান থেকে আস্তে আস্তে একটু বড় ভার্সনে আসছে, ভার্সনটা বড় হয়েছে, এই আর কি, কিছু না। মানে এক রুম থেকে বাসা 3 রুমে হয়েছে, 3 রুম থেকে একটা বিল্ডিং হয়েছে, হ্যাঁ, ব্যাপারটাকে এইভাবে চিন্তা করেন, একটু বড় ভার্সনে আসতেছে। তা আমরা এখন যে জায়গাতে আমরা এই মুহূর্তে আসি, আমরা এই মুহূর্তে জাস্ট ওই 6, 7, 8, 9, 10 কনসেপ্টটা জানি, এই পর্যন্ত আসি। কিন্তু আমাদের কাজ হচ্ছে এখান থেকে একটু বড় ভার্সনে, আপডেট ভার্সনে যাওয়া, যার কারণেই কিন্তু আমরা এই কোর্সটা করতেছি। আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি 2টা কারণে। ফার্স্ট অফ অল, আপনাদের মধ্যে হয়তো কোনো একটা ভয় আছে, টেনশন আছে যে ডেটা সায়েন্সটা আসলে কি এমন জিনিস, কোনো অনেক কঠিন জিনিস, অনেক সময় লাগবে। বিষয়টা এরকম না। আমি আপনাদেরকে একদম ভেঙে ভেঙে, একদম ওই ছোটোবেলার লেভেলে, বাচ্চাদের লেভেলে আপনাকে ধরে ধরে শেখাবো। তো এটাতে কোনো আপনার প্রবলেম হবে না। আমার এতদিনের লার্নিং এক্সপিরিয়েন্স বা টিচিং এক্সপিরিয়েন্সে আমি খুব ভালো করে জানি যে কীভাবে আপনাদেরকে বুঝালে আপনারা ভালোভাবে শিখবেন। দ্বিতীয়ত যে জিনিসটা, সেটা হচ্ছে যে ক্যারিয়ার গ্রোথের জন্য অনেকে ডেটা সায়েন্সের এই সেক্টরটা চুজ করতে ভয় পায় বা চিন্তা করে যে ডেটা সায়েন্স তো আসলে এটা কম্পিউটার সাবজেক্ট বা রিলেটেড মনে করে অনেকে, কিন্তু বিষয়টা তা না। ডেটা সায়েন্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে কম্পিউটার একটা ছোট পার্ট, একটা ছোট ফ্র্যাকশন অফ দ্য টোটাল সিস্টেমের একটা অংশ। এখানে আপনি ইন্ডাস্ট্রি বলেন, বিজনেস বলেন, এগ্রিকালচার থেকে শুরু করে মেডিকেল সেক্টর, হেলথ কেয়ার, তাদের সবাইকেই লাগে, সব জায়গাতেই আপনার এটা কাজে লাগতেছে। সো কেউ যদি ডেটা সায়েন্সে ক্যারিয়ার করতে চায়, তার মানে এই না যে তাকে ডিফারেন্ট একটা ডোমেইনে গিয়ে তাকে একটা জবে ল্যান্ড করতে হবে, না। তার নিজের এক্সিস্টিং যে ডোমেইন বা তার আন্ডারগ্রেডের সাবজেক্ট নলেজ, ওই ডোমেইনের মধ্যে থেকেও সে ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবে এবং ওই ক্ষেত্রে ওই জায়গা থেকেই সে উপরের দিকে উঠতে পারবে। তার জন্য পুরো ক্যারিয়ার ট্র্যাকটা তার ধাম করে চেঞ্জ করার প্রয়োজন নেই। দিস ইজ দ্য অ্যাকচুয়াল বিউটি অফ ডেটা সায়েন্স। অন্য কোনো সাবজেক্টে এরকম এই জিনিসটা, এই ট্রানজিশনটা আসলে সম্ভব না। আপনি ফিজিক্স থেকে পড়াশোনা করার পরে, অনার্স মাস্টার্স করার পরে আপনি যদি বলেন যে আমি মেডিকেলে পড়তে যাবো, অনেকজন হাসবে যে আবার নতুন করে মেডিকেলে যেয়ে পড়তে হবে।
বা ফার্মাসি পড়তে চাচ্ছেন, কিন্তু যদি আপনি ফিজিক্সের একটা আন্ডারগ্রেড বা মাস্টার্স স্টুডেন্ট যদি ডেটা সায়েন্সের এই কনসেপ্টগুলো যদি শিখে থাকে, তাহলে ফিজিক্সের যেই জব সেক্টর ওইখানেই আছে ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্লাই করার অনেক সুবর্ণ সুযোগ আছে। আপনি ওই যে ছোটোবেলায় আমরা ফিজিক্সে পড়ছি না, অপটিক্স, ম্যাগনেটিজম বা মেটেরিয়াল সায়েন্স, এসব জায়গায় কিন্তু এখন হিউজ পরিমাণে ডেটা সায়েন্সের অ্যানালিটিক্স এবং প্রেডিকশন মডেলের অ্যাপ্লিকেশন হচ্ছে, মেশিন লার্নিং মডেলের অ্যাপ্লিকেশন হচ্ছে। সো আপনি কোথায় যাবেন, যেখানে হাত দেন না কেন সেখানেই মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স চলে আসতেছে। আর দিনকে দিন টেকনোলজি যেভাবে চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে, আমরা যদি এখন থেকে শিখে না রাখি, তাহলে কয়েকদিন পরে দেখা যায় আমাদের ট্র্যাডিশনাল জবগুলো থেকে আমাদেরকে ছাঁটাই করা শুরু করবে। এটা কিন্তু বাইরের কান্ট্রিতে হচ্ছে। আমরা হয়তো মানে মাঝে মধ্যে দেখি না যে টপ কিছু কোম্পানি মানে গুগল, অ্যামাজন, আলিবাবা বা মাইক্রোসফট, এরকম মাঝে মধ্যে শুনি যে ছাঁটাই হচ্ছে, লে অফ হচ্ছে। এমন না যে তারা কাজ পারে না এই জন্য ছাঁটাই হচ্ছে, তারা কাজ খুব ভালোই জানে, কিন্তু তারা নিজেদেরকে হয়তো ওইভাবে আপডেট করতে পারছে না, বা কিছু এআই টুলসগুলো আসছে যার কারণে অনেক কাজগুলো সহজ হয়ে যাচ্ছে, এন্ট্রি লেভেলের জব ধীরে ধীরে কমে যাচ্ছে। যারা কিনা ডেটা সায়েন্সের এই অ্যানালিটিক্সের সাথে, মেশিন লার্নিংয়ের সাথে সম্পৃক্ত না, তাদের জন্য প্রবলেম হচ্ছে। তো আপনাকে টিকে থাকতে হলেও কিন্তু এই জিনিসটাতে আপনাকে আসতেই হচ্ছে আজও কাল। তো যাই হোক, আমরা আমাদের যেই ম্যাট্রিক্স এবং ভেক্টর ছোটোবেলায় পড়ে আসছি, আমি আজকে ওটারই একটা ওভারভিউ আপনাদেরকে দেবো, ছোট্ট একটা ওভারভিউ। আর যেহেতু আজকে আমরা শুরুতে অনেক জিনিস নিয়ে আলোচনা করছি, সেই জন্য আজকের সেকশনটা বা এই স্লাইডটা আমি পুরোটা কমপ্লিট করতে পারবো না, বাট ডোন্ট ওয়ারি, যেখানে শেষ করব নেক্সট ক্লাসে, ইনশাল্লাহ শনিবার দিন সেখান থেকে শুরু করব। সো এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস, এই পুরো 10টা ক্লাসের মধ্যে আমরা এটা শিখবো। যদি ইনকেস মনে হয় যে না 10টার জায়গায় 11টা ক্লাস দরকার, একটা ক্লাস বেশি দরকার, নো প্রবলেম, সেটা আমরা নিব। এই দিক থেকে আমরা আমাদের মেন্টররা আমরা টোটালি এখানের মধ্যে এটা কি বলে, টার্মটা ভুলে গেছি, মানে কথা বলতে গিয়ে টার্মটা ভুলে গেছি, মানে আমরা এখানের মধ্যে বাউন্ড বা আমরা নিবেদিত আপনার জন্য যে এক্সট্রা ক্লাস দরকার, ওকে ফাইন, এক্সট্রা ক্লাস আমরা ম্যানেজ করে দিব। আচ্ছা, এখন এই যে ভেক্টর ম্যাট্রিক্সের কথা আমরা বলতেছি, এই ছোটোবেলায় আমরা শিখে আসছি, কিন্তু আমরা কি কখনো ছোটোবেলায় যখন ছিলাম ক্লাস 6, 7, 8-এ বা এগুলো যখন শিখতেছিলাম, কখনো আমরা স্যারকে জিজ্ঞেস করতাম, ম্যাডামকে জিজ্ঞেস করতাম যে আচ্ছা ভেক্টর ম্যাট্রিক্স শিখে আমার লাইফে হবেটা কি, আমি বড় হয়ে ভেক্টর ম্যাট্রিক্স কোথায় ইউজ করব? তো ওইটার প্রশ্ন আসলে আমরা এখন বুঝতে পারি। সেটা কি, যে আমি যদি ডেটা সায়েন্স শিখতে চাই, আমার ভেক্টর ম্যাট্রিক্স শিখতে হবে। তো প্রশ্নই আসবে খুবই স্বাভাবিক যে মেশিন লার্নিং জানি, কম্পিউটার সায়েন্স জানি, প্রোগ্রামিং জানি, তাহলে এই ভেক্টর ম্যাট্রিক্স কেন আসলো এখানের মধ্যে? দেখেন, আপনি যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন শিখবেন বা আপনি যখন ডেটা স্ট্রাকচার শিখবেন, তখন কিন্তু আপনাকে ভেক্টর ম্যাট্রিক্স অনুযায়ী ডেটা, ওই কনসেপচুয়াল ডেটা নিয়েই কিন্তু ওই কনসেপচুয়াল নলেজ নিয়েই কিন্তু আপনাকে ডেটাবেস সাজাতে হবে বা আপনার ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমগুলো সাজাতে হবে। এটা তো একদিকে গেল। এদিকে যদি বলি আমাকে ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে কী ভাবে দরকার, যে আমি যখন কাস্টমার সেগমেন্ট করতে চাবো, আমরা ই কমার্সের বিজনেস, আমি কাস্টমার সেগমেন্ট করতে চাচ্ছি, মেল অ্যান্ড ফিমেল অথবা বয় অ্যান্ড গার্ল, বা ধরেন জুনিয়র কিডস আর হচ্ছে অ্যাডাল্ট, বা আমি এরিয়া বেসিস আলাদা করব, ঢাকা একটা এরিয়া, রাজশাহী একটা ডিভিশন ভাগ করব। এই যেমনভাবে আমি যখন ডিস্ট্রিবিউট করতে যাব, তখন এই ভেক্টর ম্যাট্রিক্সের মাধ্যমে আমি এই কাজগুলো করতে পারবো। কীভাবে করব সেটা আমরা সামনে জানবো, বাট আমরা করতে পারি। সেলস ফোরকাস্টিং করতে গেলে আমার লাগবে, মার্কেটিং অপটিমাইজেশন করতে লাগবে, ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও ম্যানেজমেন্টে করতে লাগবে, ইনভেন্টরি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এইসব জায়গাতেই সব জায়গাতে আমার একটা জিনিস কমন, সেটা হচ্ছে ডেটা। আর এই ডেটাকে যখন আমি সাজাবো, যখন আমি এরকম টেবুলার ফরম্যাটে সাজাবো, যেটা আমরা এক্সেলে দেখে থাকি, এই টেবুলার ফরম্যাটটাকে যখন আমি প্রোগ্রামিংয়ের পার্সপেক্টিভে চিন্তা করবো, যখন ওইভাবে সাজাতে যাব, তখন আমার ভেক্টর এবং ম্যাট্রিক্সের কনসেপ্টটা এই জায়গায় চলে আসবে। রিগ্রেশন অ্যানালাইসিস, প্রেডিক্টিভ মডেলিংয়ের ক্ষেত্রে আমার লাগতেছে। তো এটা একটা জাস্ট আপনাকে সামারি বললাম। আমরা এখানের মধ্যে যদি একটু ইন ডেপথে যাই, যে কাস্টমার সেগমেন্টেশন আমরা কীভাবে করতে পারি। তো ভেক্টরের মাধ্যমে আমরা যে কাজটা করি, যে বিভিন্ন ধরনের ফিচার আছে কাস্টমারের ডাটা থেকে, কাস্টমারের নাম, তার এজ, তার লোকেশন, সে কী কী জিনিস কিনতেছে, কী ধরনের প্রোডাক্ট কিনতেছে, কত দামে কিনতেছে, ফ্রিকোয়েন্টলি কতবার কিনতেছে, মাসে কয়বার কিনতেছে, এরকম ডেটা আছে। সরি। সো এই ভ্যালুগুলো থেকে কাস্টমারের ডেটা, সেলস ডেটা, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, এগুলোকে যদি আলাদা করতে হয়, আমাকে ভেক্টর অনুযায়ী ডেটাকে সাজাতে হবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি করি, যে এই সকল ফিচারগুলোর মধ্যে তাদের যেই সকল
কানেকশন আছে বা তাদের রিলেশনশিপটা আছে সেটাকে রিপ্রেজেন্ট যদি করতে চাই তখন আমাদের এই ফিচার ম্যাট্রিক্স তৈরি করতে হয়। যেমন আমি যদি বলি যে একটা আমার এখানের মধ্যে তো অনেক ধরনের ইউজার আছে, তো আমি যদি বলি যে লেটস সে 18 থেকে 30 যারা ইউজার, হ্যাঁ, তাদের আমি আলাদা করে সেগমেন্ট করলাম, ধরেন 45 থেকে ধরেন 60। এখন আমি এখানের মধ্যে সেগমেন্ট করলাম যে তারা মান্থ হিসেবে যদি চিন্তা করি মান্থ 1, মান্থ 2, মান্থ 3, কোন ধরনের মানুষ বা কোন ধরনের এজের মানুষ আমার প্রোডাক্টটা কতবার করে কিনতেছে। আমি একটা প্রোডাক্টের ক্ষেত্রে যদি চিন্তা করি, আর অনেক প্রোডাক্টগুলো এখানের মধ্যে মিক্স করে সাজানো যায়, তখন আমার জন্য কি হবে যে আমার জন্য অ্যানালাইসিস করাটা ইজি হবে যে কোন ধরনের কাস্টমারের কাছে আমার প্রোডাক্টটাকে আমি সেল করতে পারবো বেশি, কার কাছে আমি পৌঁছাতে হবে, আমাকে মার্কেটিং কার কাছে যেতে, মার্কেটিং কার দিকে করতে হবে, কোন ধরনের এজ রেঞ্জকে টার্গেট করে অ্যাডভার্টাইজ করতে হবে, বা গুগল অ্যাড রান করতে হবে, অথবা আপনার ওই প্রোডাক্টের উপরে বেস করে কোন একটা থাকে না ডিসকাউন্ট টাইপের। হ্যাঁ, তো এখন ধরেন এই ধরনের ডিসিশন যখন আমরা দেখি, মানে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমাদের এটা দরকার হয়। আপনারা দেখবেন মাঝে মধ্যে হঠাৎ করে অ্যাডভার্টাইজমেন্ট আসে যে ফ্রিজ বা এসি কিনলে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে আপনি এত % ছাড় পাবেন, অথবা এই অফার পাবেন। বা আমরা এরকম দেখি যে চাল ডালের অফার দেখি, SMS আসে মাঝে মধ্যে যে আজকে অমুক % ডিসকাউন্ট, আজকে ওই প্রোডাক্টে অমুক % ডিসকাউন্ট। এখন আপনার কি মনে হয় যে SMSটা সারা বাংলাদেশের 20 কোটি মানুষকে দেয়? না, আপনার মতো পার্সনকে দিচ্ছে, কারণ তারা ওইভাবে ডেটাকে অ্যানালাইসিস করে ঠিক করছে যে আপনার মতো এইজের মানুষকে দিলে যদি আমি 100 জনকে দিই, 10 জন হয়তো তারা ওই প্রোডাক্টটা কেনার জন্য রাজি হবে বা আসবে। সো এই যে আমরা পার্সোনালাইজ মার্কেটিং এর কথা বলতেছি, আমি মার্কেটিং এর পার্সপেক্টিভে কথা বলতেছি, যেহেতু কাস্টমার ডেটা এখানের মধ্যে এক্সাম্পল দিলাম। সো এই যে অ্যানালাইসিসটা আমি করতেছি বা এই যে আমি প্রেডিকশন করতেছি যে আমি এই ধরনের মানুষকে যদি আমি রিচ করতে চাই বা রিচ করি, তাহলে এটার কতটুকু চান্স আছে তারা আমার প্রোডাক্টটা কিনবে। ইটস অল অ্যাবাউট প্রবাবিলিটি, তাই না? সো এটা হচ্ছে একটা এক্সাম্পল দিলাম। এছাড়া আমি যদি সেলস ফোরকাস্টিং করতে যাই, যে একটু আগে যে কথাটা বললাম যে আমি একটা সার্টিন রেঞ্জ অফ পার্সন বা একটা রেঞ্জের মানুষদেরকে আমি অ্যাড দিব, তো এটা কখন দিব বা কোথায় দিব, দিলে কতজন মানুষ সেটা কিনতে পারে, তার চান্স কতটুকু, এটা আমার মডেল আমাকে বলবে। মেশিন লার্নিং মডেল দিয়ে আমি এটাকে ডিফাইন করব। সো একজন মেশিন লার্নিং মডেল ডেভেলপার বা ডেটা সায়েন্টিস্টের কাজ হচ্ছে এইভাবে খুঁজে জিনিসগুলোকে, মানে এই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে এই অবজেক্টিভের উপর বেস করে একটা মডেলকে ডেভেলপ করা, তাই না? কাজটা কিন্তু হলে এভাবে করতে হচ্ছে, কারণ এই ধরনের ভেক্টর অনুযায়ী ডেটাগুলোকে সাজাচ্ছি বা ম্যাট্রিক্স অনুযায়ী সাজাচ্ছি, এই পর্যন্ত একটা নর্মাল ডেটা অ্যানালিস্টের কাজ। ডেটা সায়েন্টিস্টের কাছ থেকে তারপর থেকে শুরু হয় যে ডেটা অ্যানালাইসিস করে তারা কিছু একটা রিপোর্ট করলো বা একটা তারা একটা প্রবলেম স্টেটমেন্ট দাঁড় করলো, সেটার উপর তারা কিছু অবজেক্টিভ রেডি করলো যে হ্যাঁ এখন আমি ফোরকাস্টিংয়ে যেতে চাচ্ছি, তখন কাজটা শুরু হয় একজন ডেটা সায়েন্টিস্টের। একটা কোম্পানিতে কোনো একটা প্রজেক্ট যদি হয়, ওই প্রজেক্টটা হয় ধরেন আপনার অনেক বড় বড় লাখ লাখ কোটি টাকার প্রজেক্ট। এখন ওই প্রজেক্ট কিন্তু একজন কাজ হয় না, প্রজেক্টের ম্যানেজার থাকে, প্রজেক্টের সুপারভাইজার থাকে, একাধিক সুপারভাইজার থাকে, সুপারভাইজার আন্ডারে টিম থাকে, প্রত্যেক টিমের 10-12 জন করে থাকে, আবার সেই টিমের মধ্যে আবার টিম লিডার থাকে। মানে একটা প্রজেক্টের পিছনে 100-150 জন মানুষ থাকে, সবাই মিলে কাজটা করে। এক একজনের কাছে কাজগুলো ভাগ করা থাকে, সে এটা করবে, ও এটা করবে, এইভাবে ভাগ করা থাকে, গ্রুপ আকারে ভাগ করা থাকে। তো যখন আমরা একটা প্রজেক্টের কথা বলি, সেটা হচ্ছে জাস্ট একটা বেসিক, একটা ফাউন্ডেশন লেভেলে একজন পার্সনের পার্সপেক্টিভ আমরা প্রজেক্টের একটা প্রপোজাল বা প্রজেক্ট সম্পর্কে আমরা জানি। কিন্তু রিয়েল লাইফে যখন আমরা যাই, একটা প্রজেক্টের মানে কমপ্লিশন করার জন্য 100-150 মানুষ একটা প্রজেক্টের মধ্যে ইনভলভ থাকে। এখন এখানের মধ্যে যখন এই প্রজেক্টটা যখন চলে, তখন কিন্তু ওই কাজ অনুযায়ী ভাগ করা থাকে, এবং দেখা যায় কিছু কাজ হচ্ছে আপনার ডেটা অ্যানালিস্টের, কিছু কাজ হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারের, কিছু কাজ হচ্ছে মেশিন লার্নিং মডেল ডেভেলপারের, কিছু কাজ হচ্ছে ডেটা সায়েন্টিস্টের, এবং তারা সবাই মিলে কম্বাইনলি কাজ করে। এই যে একটু আগে একজন বললেন না, ওই যে ইমন না কে বললেন যে আমার তো এসকিউএলটা না হলে কেমনে হবে। সমস্যা নাই, আপনি যে টিমে কাজ করবে সেই টিমে কেউ একজন স্কিল জানে, সে আপনার এই কাজটা করে দিচ্ছে। ওইভাবেই টিমটা সাজানো হয় যে হ্যাঁ এই কাজে আমার স্কিল লাগবে, তাহলে স্কিল যে ভালো পারে তাকে আমার টিমে নেই, বা মেশিন লার্নিং মডেল ভালো যে পারে, ভিজুয়ালাইজেশন যে পারে, তাকে আমার টিমে নেই। আপনি জানেন যে শুধুমাত্র ডেটা ভিজুয়ালাইজেশন ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, তার জন্য হচ্ছে মানে কয়েক লাখ টাকার স্যালারি আছে, জব আছে, কিচ্ছু না, তার মডেল শেখা দরকার নেই, সে মেশিন লার্নিং জানেও না, সে ইভেন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না,
সে শুধুমাত্র ভালো ভিজুয়ালাইজেশন করতে পারে বা ডেটাকে অ্যানালাইজ করে রিপোর্টিং করতে পারে, তারও কিন্তু হেভি ডিমান্ড। সো কোনো কাজই কিন্তু কোনো টাস্ক বা কোনো স্কিল কিন্তু এখানের মধ্যে ফেলনা না, সবাইকে কাজে লাগানো হচ্ছে। এখন আপনি এখান থেকে নিজেকে কতটুকু ডেভেলপ করতে পারবেন সেটা আসলে ডিপেন্ড করে আপনার উপরে, যে প্রজেক্ট থেকে আপনি নিজে কি গেইন করতেছেন, আপনার কতটুকু নিজের পার্সোনাল গ্রোথ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। যাই হোক, সেটা ডিফারেন্ট কেস, ওটা জব পার্সপেক্টিভে কথা বলতেছি। সাপ্লাই চেনের ক্ষেত্রে একই রকমভাবে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলোকে সাপ্লাইয়ের কাছ থেকে আনি, প্রোডাক্টগুলোকে প্যাকেজিং করা হয়, পাঠানো হয় বিভিন্ন জায়গায়, ওয়্যার হাউসে পাঠানো হয়, সেখান থেকে যে কার্জনের কাছে আপনার এখানে ডিস্ট্রিবিউটরের কাছে পাঠানো হয়, সেখান থেকে আপনার বিভিন্ন দোকানে দোকানে পাঠানো হয়, এন্ড ইউজারের কাছে পাঠানো হয়। তো এই যে আমার বিভিন্ন সেক্টরে বিভিন্ন সেগমেন্টে যখন আমার প্রত্যেকটা প্রসেস যাচ্ছে, প্রসেসগুলোকে ভাগ করে একটা অপটিমাইজ ওয়েতে যদি সাজাতে হয়, আমার ডেটাগুলো আমি কীভাবে সাজাবো? ডেফিনেটলি আমি ভেক্টর ম্যাট্রিক্স অনুযায়ী সাজাবো, এর বাইরে তো সম্ভব হচ্ছে না। সো আপনি আরও যেই রকম সেক্টরে বলেন না কেন, রিগ্রেশন প্যারিটি মডেলিং বা ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও মডেলিং, সব জায়গাতে কিন্তু আমার ডেটাগুলোকে এভাবে একটা সাজানোর ব্যাপার চলে আসে, এখান থেকে ফিল্টার করার ব্যাপার চলে আসে, এখান থেকে সামারাইজ করার ব্যাপার চলে আসে, এখান থেকে আপনার বিভিন্ন ফিচারগুলোর মধ্যে রিলেশনশিপ তৈরি করার ব্যাপার চলে আসে, যেটা বেসিক্যালি আমার পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী স্টেপে অপটিমাইজেশন বা এই ধরনের অবজেক্টিভগুলো ফুলফিল করার ক্ষেত্রে একটা রোড ম্যাপ হিসেবে কাজ করবে, যে হ্যাঁ এই পর্যন্ত হয়েছে, এইভাবে আমরা বুঝতে পারছি, সো নেক্সট কাজটা আমরা এবার এইভাবে আগাতে পারি, যে এখান থেকে আমরা একটা মডেল তৈরি করতে পারি, স্ট্যাটিস্টিক্যাল মডেল। স্ট্যাটিস্টিক্যাল মডেলটাকে তখন আমরা একটা কোডে কনভার্ট করি, দ্যাট ইট বিকামস এ মেশিন লার্নিং মডেল। স্ট্যাটিস্টিক্যাল মডেল এবং মেশিন লার্নিং মডেলের মধ্যে কিন্তু আদতে তেমন কোনো পার্থক্য নাই। স্ট্যাটিস্টিক্যাল মডেল আমরা খাতা কলমে লিখে করতেছি, ইকুয়েশন তৈরি করতেছি। মেশিন লার্নিং মডেল হচ্ছে সেই জিনিসটাকে আমরা ভেরিয়েবল দিয়ে ইকুয়েশন ডেভেলপ করে, মডেল ডেভেলপ করে তৈরি করছি। দিস ইজ দ্য একদম সিম্পল ফ্যাক্ট। সো সব কিছুর মূল এতক্ষণ ধরে যা যা বললাম সেটা হচ্ছে ভেক্টর এবং ম্যাট্রিক্স আমার কেন দরকার সেটা আমরা শিখলাম বা জানলাম। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আশা করি আপনারা কিছু না কিছু আনসার দিতে পারবেন যে আমার ভেক্টর ম্যাট্রিক্সটা ডেটা সায়েন্সের কেন দরকার হচ্ছে। পারবেন না আপনারা? আমি যদি কাউকে কোশ্চেন করি, পারবেন আনসার দিতে এই মুহূর্তে? ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে কোশ্চেন করব না, কিন্তু সামনে নেক্সট ক্লাস থেকে কোশ্চেন করব। আজকে আপনাদের সবাইকে ছেড়ে দিচ্ছি আর কি। আমি আসলে অত সহজে ছাড়ি না, এবং ক্লাসের মধ্যে মানে কোশ্চেন করলে যদি না পারেন তাহলে মাঝে মধ্যে আমি ঝাড়িও মারি। আমি এক্ষেত্রে খুবই স্ট্রিক্ট আর কি। মানে ওই ইউনিভার্সিটিতে লেভেলে পোলাপাইনদের পড়াতে বুঝছেন, মানে চিন্তা ভাবনা মেন্টালিটি এরকম হয়ে গেছে। এখন ক্লাসে আপনারাও আসেন, আপনাদেরকে পড়া থেকে ধুমধাম ঝাড়ি টাড়ি দিতে পারি, ঠিক নাই? অনেকে আমার ক্লাস পছন্দ করে না, কারণ আমি একদম টু দ্য পয়েন্টে শেখাই, এবং মানে টু দ্য শেখানোর কথা না, মানে হচ্ছে এরকমভাবে ধরে ধরে হচ্ছে বকাঝকা করি, এই কারণে অনেকে পছন্দ করে না আমার ক্লাস। আচ্ছা, কই যেন ছিলাম? আমরা তো এখানে ছিলাম, তাই না? ভেক্টর ম্যাট্রিক্সের ব্যাপারে আমরা শিখতেছিলাম কেন দরকার। তো কিছু আদার্স অ্যাপ্লিকেশনের কথা যদি বলি, রিকমেন্ডেশন সিস্টেম। আমরা এখন হচ্ছে ওয়েবসাইটের মধ্যে ধরেন আপনার কোনো একটা ই কমার্স ওয়েবসাইট, ওখানে আপনার শার্ট, প্যান্ট, জুতা, মোজা, শাড়ি বা হচ্ছে অর্নামেন্টস, থ্রি পিস, জামার, ড্রেসের একটা ওয়েবসাইট। ওখানে আপনি শুধু ড্রেসই পাবেন। এখন আপনি যখন কোনো একটা ড্রেস কিনবেন, তখন ওখানের মধ্যে আপনাকে অনেক সময় সাজেশন দিবে যে আপনি এই কালারের ড্রেস কিনছেন, এই ওই যে সেম কালারের ডিফারেন্ট সাইজ, বা ধরেন আপনার সেম ডিজাইনের অন্য কালার, এরকম আমরা বলি না, মিম বানাই, বিভিন্ন ফেসবুকে দেখি। তো বলবে যে আপনার এটার সাথে এই জুতাটা ম্যাচ করবে, এটা কিনতে পারেন, বা এই প্যান্টের কালারটা ম্যাচ করবে। আপনাকে কিন্তু প্রলোভন দিচ্ছে যে আপনি কিনেন, আপনাকে সেল করার জন্য, আপনার কাছে আপনার পকেট খসানোর জন্য তারা চেষ্টা করছে। কিন্তু এই যে একটা শার্টের সাথে এই প্যান্টটা যে ফিট করবে, এটা ওয়েবসাইট কেমনে বুঝলো? কারণ ওয়েবসাইটের পেছনে মেশিন লার্নিং মডেল কাজ করতেছে, তাকে এভাবে ফিড করা হয়েছে, খাবার দেওয়া হয়েছে, মুখের মধ্যে ভরে ভরে খাবার দেওয়া হয়েছে, যে হ্যাঁ দেখো এই ধরনের কাপড়ে এইটা, এই কাপড়ের প্যান্ট, এই শার্টে এই প্যান্ট, এই শাড়ি হইলে এই ব্লাউজ, অথবা এই অর্নামেন্টস, অথবা এই থ্রিপের সাথে এইটা ভালো ম্যাচ করে। তো প্রিভিয়াস ডেটা দিয়ে যখন বারবার তাকে ঠুসে খাওয়ানো হচ্ছে, তখন ওই মেশিন লার্নিং মডেল ওইখান থেকে একটা প্যাটার্ন তৈরি করে, ও আচ্ছা এইভাবে হইলে তাহলে এইভাবে হবে, ঠিক আছে, ওকে। তারপর আমরা তাকে টেস্ট করি। মেশিন লার্নিং মডেলে কিন্তু স্টেপ তৈরি করার স্টেপ হচ্ছে এরকম, যে মেশিন লার্নিং মডেলটা আমরা যখন লিখতেছি বা কোড লিখতেছি বা ডেটা আমাকে দিচ্ছি, তারপর আমরা ট্রেন করি, টেস্ট করি। তখন আমরা টেস্ট করি যে আচ্ছা ঠিক আছে, দেখো তো এরকম হইলে কীরকম হয়, এরকম একটা কালারের শার্ট হইলে তুমি কি আউটকাম দিবা। তখন কিন্তু এখানে একটা প্রেডিকশনের ব্যাপার চলে আসে, যে আমি একটু ওয়েট করব
অধীর আগ্রহে বসে থাকবো যে মেশিন লার্নিং মডেল কি আনসার দেয়। যখন দেখি যে না মোটামুটি ভালো আনসার দিচ্ছে, ওয়াও আমার মডেল তো খুব ভালো। এইভাবে কয়েক ধাপে ট্রায়াল অ্যান্ড এরর করতে করতে একটা মডেলকে আমরা আরও বেশি ইফিশিয়েন্ট করি। একজন মেশিন লার্নিং ডেভেলপারের কাজ হচ্ছে একটা বেসিক বেস লেভেলের মডেলটাকে আস্তে 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 অপটিমাইজ করতে 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 একটা ভালো মডেলের তৈরি করা। তো এই যে ওয়েবসাইটে গেলে আপনি একটা কিনলে আরেকটা যে আপনাকে রেফার করতেছে, এগুলো হচ্ছে রিকমেন্ডেশন সিস্টেম। আপনি এখন ধরেন নেটফ্লিক্সের কথাই বলেন বা বাংলাদেশের চরকি কথা বলেন, ঠিক আছে, তো ওদের এখানে আপনি যখন কোনো একটা হরর কোন একটা মুভি দেখলেন বা নাটক দেখলেন, আপনাকে ধুম করে সাজেশন দেবে যে আপনি এটাও দেখতে পারেন। মানে আপনাকে চাচ্ছে যে আপনি বেশি বেশি সময় এখানে দেন, আরও বেশি টাকা ইনভেস্ট করেন। এই যে রিকমেন্ডেশন করার ব্যাপারটা, আপনাকে এখানের মধ্যে হুক করে রাখার ব্যাপারটা, এটার জন্য আমার এটার পিছনে মেশিন লার্নিং মডেল কাজ করতেছে। আপনি রিসোর্স এলোকেশন করতে চান, অপটিমাইজেশন করতে চান যে কোথায় কোন প্রোডাক্ট পাঠাবেন বা কোন জায়গায় কীভাবে এটাকে ডিস্ট্রিবিউট করবেন, তখন আপনার কিন্তু মেশিন লার্নিং মডেল তো লাগতেছে। এবং এমন না যে সবগুলোর একই মডেল, এখানে অনেক ধরনের মডেল আছে। কোন মডেল কোন ধরনের সিচুয়েশনে কিভাবে ইউজ করব, এটা যদি আমি না বুঝি, তাহলে আপনি যতই ইউটিউব দেখে অথবা চ্যাট জিপিটি দেখে কোড কপি পেস্ট করেন না কেন, লাভ হবে না। তো কোড শেখাটা কিন্তু আহামরি কঠিন কিছু না, অ্যাটলিস্ট বর্তমান সময়। আমি যদি আপনাদেরকে আমার কথা বলি, যখন আমি 2017-তে যখন ইউএসএ ছিলাম, তখন আমি দেখতাম যে এখনকার সময় যেমন একটা বুমিং অবস্থা দেখতে পাচ্ছি বাংলাদেশে ডেটা সায়েন্সের, ইউএসএতে এইরকম বুমিং পার্ট শেষ হয়ে ইউএসএতে এটা অ্যাভারেজ লেভেলে চলে গেছে, মানে কাইন্ড অফ স্যাচুরেশন লেভেলের দিকে যাচ্ছে এরকম, বা গ্রোয়িং অবস্থা পার হয়ে গেছে। কোন একটা বিজনেস কোন একটা জিনিস মানে যে কোনো কান্ট্রিতে যখন আসে, তখন ফার্স্টে এটার একটা বুমিং একটা লেভেল থাকে যে এটা বুম হচ্ছে। দেন একটা সময় আসে যে এটা মানুষজন সম্পর্কে জানতেছে, এই সম্পর্কে তারা শিখতেছে, জানতেছে, অ্যাপ্লাই করতেছে রিয়েল লাইফে, বিজনেসে, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে, তখন এটা গ্রোথটা আস্তে আস্তে এত থাকে না, একটু স্লো হয়ে যায়। দেন একটা সময় গিয়ে এটা স্যাচুরেট হয়ে যায়। এভাবে যখন আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই, এই রিলেটেড এক্সাম্পল, আজ থেকে 15-20 বছর 30 বছর আগের কথা চিন্তা করেন, যখন 90s সময়ে 80s সময়ে, তখন বাংলাদেশে কোন জবটা মানুষ খুব সম্মানের চোখে দেখতো, মানে একদম মাথা তুলে রাখতো এবং তাদেরকে খুব হাই স্যালারি দিত বিভিন্ন ইন্ডাস্ট্রি কোম্পানিতে? ডিপ্লোমা কোর্সে যারা বা ইঞ্জিনিয়ারিং যারা করছে, মেকানিক্যাল বা সিভিলে, ইলেকট্রিক্যালে, তাদের। এই জন্য দেখবেন যে ওই সময় যারা এখন আমাদের বাবা চাচাদের বয়সী, তারা কিন্তু বেশ ভালো পজিশনে এমডিসি, মানে কোম্পানির চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর পদে চলে গেছে। আপনাকে মনে হয় এটা একদিনে আসছে? না, ওই সময় যারা পড়াশোনা করছে, ওই সময় যারা টপ লেভেলের ইঞ্জিনিয়ার ছিল, তারা ধীরে ধীরে এখনকার সময় বিভিন্ন কোম্পানিতে এমডি, চেয়ারম্যান পজিশনে আপনি দেখবেন। বুড়া থুরথুরা, কিন্তু তার 30-40 বছরের তার মানে অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স, জজবা। তারপরে যখন বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ডে বিল গেটস যখন মাইক্রোসফট কোম্পানি যখন খুললো এবং তারা যখন হচ্ছে পার্সোনাল কম্পিউটার নিয়ে আসলো 94-95-এর দিকে, দেন আপনি মনে করে দেখেন একটা হিরিক পড়ছে 2001 2000 থেকে 2001 বা 2 পর্যন্ত মানুষজন ধুমায়া কম্পিউটার সায়েন্স পড়ছে, বুঝুক বা না বুঝুক। কম্পিউটার সায়েন্সে হচ্ছে এটাই হচ্ছে ফিউচার, এখানে আপনার স্যালারি বেশি। তখনও এটা, হ্যাঁ, তখন এটা কিন্তু একটা বুমিং পজিশন ছিল। হ্যাঁ বলেন ভাইয়া, কি বলছিলেন? ভাইয়া তখন হচ্ছে ধরেন রাজশাহী ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, হ্যাঁ হ্যাঁ, ওই কম্পিউটার ইউনিভার্সিটির স্টুডেন্ট দেখলে আমরা তার থেকে একটু পা থেকে মাথা পর্যন্ত একটু তাকাইতাম যে আসলে কি পরিমাণে ট্যালেন্ট। দেখছেন, তখন মানুষজন মানে দামও দিত সেরকম, এবং ওই সময়ে অন্য চোখে অন্য চোখে। তখন বাংলাদেশে অত বেশি আইটি কোম্পানি ছিল না, কিন্তু যে কটা ছিল ওইসব জায়গায় তুখল লেভেলের লোকজন থাকতো। এখন তো আইটি কোম্পানি স্যাচুরেটেড সারা বাংলাদেশে, অত ভালো না। তো এই যে একটা বুমিং পোর্শনটা পার হয়েছে, তারপরে ধীরে ধীরে হয়েছে কি যে 2001 থেকে তারপরে কম্পিউটার সায়েন্স, হ্যাঁ কেউ কেউ ইচ্ছা হলে নিচ্ছে, কেউ নিচ্ছে না। তখন এটা এতটা ডিমান্ডেবল ছিল না, অন্য সাবজেক্টও মোটামুটি চলে আসছিল। এখন কি হচ্ছে জিনিসটা, এখন কম্পিউটার অনেকটা স্যাচুরেটেড হয়ে গেছে, বাট তারপরও এটার অনেকগুলো শাখা প্রশাখা বেরোইছে, মানে ওয়েব ডিজাইন থেকে শুরু করে আপনার ডেটা সায়েন্স অথবা এআই অথবা আপনার কম্পিউটার সায়েন্সের অনেক ধরনের সেক্টর, সেমিকন্ডাক্টরের এরিয়া, এবং দেখা যাচ্ছে যে ট্রিপলি, ইলেকট্রিক্যাল, সিএসসি মার্জ হয়ে অনেক কিছু আরও সেগমেন্ট বের হয়েছে। তার তো
সেটা এখন হয়ে গেছে, বাট আমি যে এক্সাম্পল দিলাম যে এই বুমিং পিরিয়ডটার পরে তারপর ধীরে ধীরে একটু স্লো হওয়া শুরু করছে। আপনাকে কি বলতে পারবেন 2020 2000 এবং 2001-2 এর পরে কোন সাবজেক্টে তখন বুমিং হয়েছিল? মানুষজন পাগলের মতো ছুটছে ওই কোর্স করার জন্য বা ওই সাবজেক্ট। বিবিএমবিএ বিবিএমবিএ, হ্যাঁ কিছুটা। আরেকটা আছে টেলিকমিউনিকেশন, ওই সময় বাঙালি গ্রামীণ ফোন প্রথম আসছে, তারপরে তারপরে এয়ারটেল, ওয়ারিদ ছিল, ওয়ারিদ নামে ছিল, 3-4টা টেলিকম কোম্পানি আসছে, মানুষজন হিরিক পড়ে গেছে, তখন কিন্তু এটা ডিমান্ড খুব বাড়ছিল। তো এখনকার সময়ে আমরা যে জায়গাতে আছি বাংলাদেশের পার্সপেক্টিভে বললে আমরা 2020-21 থেকে মূলত এখন ডেটা সায়েন্সের একটা যুগে প্রবেশ করতেছি। এখন ইন্ডিয়া বলেন বা আশেপাশে অন্য ভালো চায়না বা কোরিয়া বলেন বা ইউএসএ বলেন, ওরা কিন্তু আমরা যেমন এই জায়গাতে ঢুকছি এখন, ওরা এই ফেজটা আজ থেকে আরো 20 বছর আগে পার করে ফেলছে। মানে ডেটা সায়েন্স এআই নিয়ে ইউএসএ বা আমেরিকা বা চীন, রাশিয়া, ওরা 2001 2002 থেকে কাজ শুরু করতেছে। আমরা মাঝে মধ্যে দেখি শুনি যে ওরা এই করছে সেই করছে। আপনি দেখেন বোস্টন ডায়নামিক্সের ভিডিওগুলো দেখেন, রোবটগুলো একদম পুরো হিউম্যান লাইক হাঁটতেছে, ফিরতেছে, দৌড়াচ্ছে। ওরা এখন যে পরিমাণ মানে সুপার কম্পিউটার যে কয়দিন আগে যেটা বের করলো, কিছু নামটা ভুলে গেছি, ওইটা 10,000 সুপার কম্পিউটারের কাজ করতে পারে নিমেষে। নতুন তারা প্রসেসর তৈরি করছে। এখন আমরা মাত্র ঢুকছি এই স্টেজটার মধ্যে, আমরা এখন বুমিং সেক্টরে আছি। এই বুমিং সেক্টর চলবে মোটামুটি 2030-35 পর্যন্ত, মানে 35 পর্যন্ত পড়বে, আরো নেক্সট 10 বছর চলবে। দেন আস্তে আস্তে ডেটা সায়েন্সটা কিছুটা হলেও স্যাচুরেট আসতে পারে। তো এখনকার সময়ে যে এই বুমিং জায়গাটা, এই এই এরিয়াটা যে ধরতে পারবে, তার জন্য নেক্সট 10 ইয়ার্স ক্যারিয়ার সিকিউরড, চোখ বন্ধ করে বলা যায় ক্যারিয়ার সিকিউরড। রাইট রাইট, এই তো শরীফুল ভাইয়া, হ্যাঁ কোয়ান্টাম কম্পিউটার, আমি এটা বলতে নামটা ভুলে গেছি। একটা কি যেন নাম, সেলোরা না সোলোরা একটা নাম আসছে, মাইক্রোসফট না কে যেন হচ্ছে, ইন্টেল ইন্টেল মনে হয় রিলিজ করছে, আমি দেখে আবার জানাবো না। যাক, এখন ওই যে ক্লাস নিতে গেলে দেখেন কই থেকে কই চলে যাচ্ছি। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে কি যে এই যে আমরা আমাদের যে কাজগুলো, হ্যাঁ আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে আমাদের ভেক্টর ম্যাট্রিক্সের কাজগুলো করি, ডেটা রিপ্রেজেন্টেশন অর্গানাইজেশন ক্ষেত্রে, তারপরে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, পিসিএ করতে গেলে, হ্যাঁ এখানে যে স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট হচ্ছে শরীফুল, আপনি তো অলরেডি জানেন যে পিসিএ কেমনে করতে হয়, রিগ্রেশন কেমনে করতে হয়, কোভিরিয়েন্স, মাল্টিপল অ্যানালাইসিস আপনি জানেন তো, তাই না শরীফুল? আপনি কি পাশ করে বেরিয়ে গেছেন না? না, পাস করে বের হইনি ভাই, আমি হচ্ছে ফোর্থ ইয়ারে আছি। আচ্ছা, আমাদের যেগুলো দেখেন এগুলো আমাদের মোটামুটি এইগুলো করাইছে, এগুলা ভাই এগুলো একদম বেসিক জিনিস, এগুলো আপনাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে করাই ফেলছে, আমি খুব ভালো করে জানি। আন্ডারগ্রেড স্ট্যাটিস্টিক্সের 4 বছর সিলেবাস আমার মুখস্থ। কোন মানে আমি হয়তো এইভাবে বলতে পারবো না যে কোন ভার্সিটি কোন সিলেবাস, বাট স্ট্যান্ডার্ড স্ট্যাটিস্টিক্সে 4 বছরের সিলেবাসে কি পড়া আমি জানি। এগুলো একদম বেসিক লেভেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এগুলো পড়াই ফেলছে, আপনাদের পড়াই ফেলছে। তো এগুলা এইসব জায়গাতে আমরা ভেক্টর ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশনটা এখানে ইউজ করে থাকি। তো এখন ভেক্টর ম্যাট্রিক্স সম্পর্কে ছোটবেলায় যা পড়ছিলাম সেগুলো নিয়ে একটু ধারণা দিব, কিন্তু যেহেতু মোটামুটি শেষের দিকে চলে আসছি, আজকে বলছিলাম যে ক্লাসটা একটু ছোট আকারে নেব। নেক্সট ক্লাস থেকে কিন্তু এত কিছু এক্সাম্পল, এত জায়গা থেকে কিন্তু কোনো রেফারেন্স টানবো না, একদম ডিরেক্ট টু দ্য পয়েন্টে আমরা মানে স্লাইড ধরে ধরে হচ্ছে আগাবো। এখন কথা হচ্ছে কি যে অনেক ধরনের কথাই তো বললাম, তাই না? কোর্সের ভিতরে কথা বললাম, কোর্সের বাইরে অনেক বিষয় টপিক নিয়ে কথা বললাম। এখন আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা যেহেতু জানেন যে এইটা একটা আমাদের যে ঈদের পরে এই ব্যাচটা শুরু হচ্ছে, গতকাল আমাদের বি অ্যানালিস্টটা শুরু হয়েছে, আজকে আমাদের ডেটা সায়েন্স মেশিন লার্নিং শুরু হয়েছে, এবং আমাদের ঈদ উপলক্ষে একটা অফার চলতেছে। এই অফারটা মূলত 12 তারিখ পর্যন্ত ছিল। 12 তারিখের পরে আজকে 15 তারিখে যেহেতু প্রথম ক্লাস, 15 তারিখ পর্যন্ত করা হয়েছে, এবং আমাদের টিম মেম্বার থেকে টিম থেকে এটা বলা হয়েছে যে একদম পুরো ফ্ল্যাট শুক্রবার পর্যন্ত 18 তারিখ মতো করছে, মানে 18 তারিখ হচ্ছে লাস্ট। 2বার আমরা পেছাইছি, এরপর আসলে আমরা পেছাবো না। সো আপনারা যারা মনে হয় যদি আপনাদের ইচ্ছা হয় যেটা ঠিক আছে আমি যে একাডেমিতে কোর্সটা করি, তাহলে ওই 40% ডিসকাউন্টের অফারে 5,600 টাকার যে ফি বা কোর্স ফি, ওইটা আপনার দুইটা ইনস্টলমেন্টে দিতে পারবেন। সো শুক্রবারের মধ্যে এনরোলটা করে ফেলবেন। তো শুক্রবারের পরে ওই আমাদের 2506-এ যে যারা থাকবে আর কি, তাদেরকে পরবর্তীতে আমরা শিফট করে আমাদের রেগুলার যেই কমিউনিটি গ্রুপ সেখানে আমরা পাঠিয়ে দিব। আপনারা ওখানে আবার আগের কমিউনিটি গ্রুপে চলে যাবেন, আর এই গ্রুপটা তখন প্রাইভেট হয়ে যাবে। এখন পর্যন্ত আজকে পর্যন্ত 10 জনের মতো হয়েছে। সো আমাদের যেহেতু
হচ্ছে লিমিটেড স্টুডেন্ট, 18-20 জনের বেশি নেই না। তো হয়তো 7-8 জন যদি আমরা শুক্রবারের মধ্যে হয়, ওটা আমরা ক্লোজ করে দিব আর আমরা কন্টিনিউ করব না। কেউ যদি মনে করেন যে না শুক্রবারের পরে আমি আবার পরে জয়েন করব, তখন তাহলে কোর্স ফি সেই 9,500 টাকা তখন আপনাকে দিতে হবে, তখন আমরা কিছু করতে পারবো না। আর যদি আপনি মনে করেন যে না এবার আমি পারতেছি না, একদমই পারতেছি না, সম্ভব হচ্ছে না, সময় পাচ্ছি না, ফাইন্যান্সিয়াল প্রবলেম এই সেই, মানে আমি একদম ফ্র্যাঙ্কলি কথা বলতেছি, হইতে পারে এরকম প্রবলেম, হইতে পারে এরকম আমাদের পাই আমরা সমস্যা, বা সেমিস্টার ফাইনাল শুরু হচ্ছে, অফিসের প্রবলেম এই সেই, টাইম দিতে পারবেন না, অনেক কিছু। সেক্ষেত্রে আপনারা জুলাই পর্যন্ত ওয়েট করবেন। এখন তো আমাদের এপ্রিলের পরে মে মাসে আমাদের 2টা শর্ট কোর্স হবে, জুনের পরে জুলাইতে গিয়ে তখন শুরু হবে। তো 2 মাস 3 মাস একটু পিছায় যাবেন আর কি। আর এর মধ্যে যদি আপনার মনে হয় যে আপনি অন্য জায়গায় কোর্স করতে পারেন বা যেতে পারেন, ইউ আর ফ্রি টু টেক এনি কোর্সেস, বা যে কোনো একটা জায়গা থেকে আপনি শিখতে পারবেন। এখন আমি আর কি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এই যে আমাদের ওরিয়েন্টেশন সেশনটা গেল ওই দিন, আজকের ক্লাসটা হইলো, বা মোটামুটি কিছু হইলো আপনার একটা আইডিয়া পাইছেন যারা একদম জিরো লেভেলে ছিলেন, তো ক্লাসটা কেমন হইলো, কিরকম কি বুঝলেন, আর আপনার ফিডব্যাকটা একটু দিবেন। আমার একটা কম্পারেটিভ কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার, এই যে ডাটা সায়েন্স এখন ব্লুমিং হচ্ছে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, সেক্ষেত্রে আমাদের দেশ কি ওয়েস্ট বেঙ্গলের থেকে আগে আগে কি পিছিয়ে আছে নাকি আগায় আছে এই ডাটা সায়েন্স ব্লুমিং এর ক্ষেত্রে? ওয়েস্ট ওদের ওয়েস্ট বেঙ্গল মানে student রা- ইন্ডিয়া কথা বলেছেন, ক্যালকাটা হ্যাঁ, আমি ইন্ডিয়া সাউথের সাথে পারবো না, সাউথে ওরা কিন্তু অলরেডি অনেক আগায় গেছে হুম হুম হুম। ওয়েস্ট বেঙ্গলের সাথে কম্পেয়ার। ওইভাবে তো আসলে আমি কম্পেয়ার করি নাই বা আমি এরকম দেখি নাই, তবে হোলিস্টিক্যালি ইন্ডিয়া অনেক আগে গেছে। এরিয়া হিসেবে আসলে ভেবে বলতে পারছি না, তবে ইন্ডিয়া অনেক দূর আগে গেছে আমাদের থেকে, টেকনোলজিতে অলরেডি তারা 10 বছর আগে গেছে। ইন্ডিয়াতে এখন ছেলেপেলেরা মানে 28-30 বছরের ছেলেপেলেরা $multi-billion মানে স্টার্ট আপ দিচ্ছে। আর আমরা কি করি, আমরা হচ্ছে ওই টিকটক করি, আর হচ্ছে যে ফেসবুকে 2 দিন পর পর আন্দোলন করি। কেউ বলে নির্বাচন হবে না, কেউ বললে নির্বাচন হবে, কেউ ইউনিট সরকারের 5 বছর চায়, কেউ চায় এই 1 মাসের মধ্যেই নির্বাচন। আমরা এগুলো নিয়ে পড়ে আছি, আর ওদিকে ইন্ডিয়ানরা $multi-million ডিল করতেছে। আমাদের আসলে স্যার রাজনৈতিক বিশেষজ্ঞ অনেক। না তাও নাই, যেগুলো আছে সেগুলো দেশের বাইরে থেকে, মানে বলা ঠিক না, দেশের বাইরে থেকে হচ্ছে উস্কায় দেয়। 2 দিন পর পর ভিডিও দিয়ে এই এরা ওরা উস্কায় দেয়, মানে কোনো মানে টু অনেস্টলি কোনো ধরনের কোনো প্রোডাক্টিভ কিছু জিনিস এরা হচ্ছে এরা করে না, সব হচ্ছে ধ্বংস হবে এমন কিছু জিনিস, ডিস্ট্রাকটিভ টপিক নিয়ে হচ্ছে তারা কথা বলে। আমি মাঝে মধ্যে ডেটা সায়েন্স নিয়ে অনেক কথা বলি আমার পার্সোনাল প্রোফাইলে, বা আমার ফ্রেন্ড লিস্টও খুবই লিমিটেড, খুব কম মানুষই থাকে আর কি, আমি সবাইকে ভেবে অ্যাড করি না, বাট আমি রেগুলার বেসিস এগুলো নিয়ে কথা বলি। তো দেখি যে আমার মতো করে এরকম 2-1 মানুষ কথা বলে, বাট খুব একটা আসলে লাভ হয় না। অনেকে দেশের বাইরেও চলে গেছে বা যাচ্ছে। আমারও মনে করেন মাঝে মধ্যে চিন্তা হয় যে ধুর এইসব বাদ দিয়ে গ্রেট ব্যাংকার একাডেমি আর এগুলো ভালো লাগতেছে না, সব বন্ধ করে চলে যাই বিদেশে। কারণ আমার কাছে মনে হয় যে আমি যতটুকু জানি বা বুঝি, আমার নলেজ লেভেলে আমি যদি দেশে বাইরে যদি মাস্টার্স পিএইচডি করি, আমি মোটামুটি ভালোভাবে চলতে পারবো। এইভাবে ধরেন ঘন্টার পর ঘন্টা আপনাদের সাথে গলা ভাঙায় গলা চিল্লায় কথা বলতে হবে না। তো যাই হোক, এখন আপনাদের কারো মতামত থাকলে বলেন শুনি। নাই নাকি বলতে চাচ্ছেন না? ফিডব্যাক নিতে স্যার? জি আজিজ ভাই আমি শুনতে পাচ্ছি। জি আজকে ক্লাসটা তো ভালোই ছিল। থ্যাংক ইউ। উপর দিয়ে আমি যে এখানে চ্যাট জিপিটির জিজ্ঞেস করলাম যে ভেক্টর ম্যাট্রিক্স এর এগুলো যত যত ইউজ আছে আমাকে একটা সামারি করে লিখে দে। হ্যাঁ আমি যে সামারি বলছি আর আর আপনি যেটা খুঁজে পেয়েছেন মিল আছে? হ্যাঁ মিল আছে, এটার আরো অনেক ইউজেস আছে, আরো আছে ইভেন মানে এখন লাইব্রেরিজ আছে, যেমন নামপি পান্ডাস টেনসরফ্লো সব জায়গায় use সব হয়। জায়গায় ইউজ হয়। মানে আমি ইউজটা কথা বলছি যে একটা জিনিস হচ্ছে যে আমি কেন শিখতেছি, আমি ডেটা সায়েন্স কেন শিখতেছি, বা আমি স্ট্যাটিস্টিক্স কেন শিখতেছি। আমি আপনাকে প্রথম ক্লাসে আজকে একটা আইডিয়া দিলাম যে আমাদের দরকার এগুলো শেখা। অনেকে মনে করেন কি ডেটা সায়েন্স মানে হচ্ছে কোডিং, মানে কম্পিউটার শিখলেই হবে বা কম্পিউটার সায়েন্সে হইতে হবে বা কোডিং জানলেই হবে। না, আপনি কোডিংটা কিসের বেসিসে করবেন?
আপনি যে একটা একটা সফটওয়্যার একটা প্রোগ্রাম লিখবেন এ প্লাস বি ইকুয়াল টু সি বা 2 যোগ হলে 4 হয়, এই যে আপনি একটা প্রোগ্রাম লিখতেছেন এটা কোত্থেকে আসছে? এই কম্পিউটার সায়েন্সের এই ইকুয়েশনটা তো আসছে ম্যাথ থেকে। ডেটা সায়েন্সের কোডগুলা বা এই কনসেপ্টগুলো কোত্থেকে আসছে? স্ট্যাটিস্টিক্স থেকে। স্ট্যাটিস্টিক ইজ দ্য ব্রেন, এটাই। এই জায়গা থেকে আমাকে উঠতে হবে। বাংলাদেশের এখনো আমি অনেক জায়গা চিনি বা অনেক জায়গাতে আমি মানে শুনছি বা দেখতেছি অনেক প্ল্যাটফর্মে তারা স্ট্যাটিস্টিক্সকে গুরুত্ব দেয় না বা ওরকম ভাবে অত ইম্পর্টেন্স দেয় না। আমরা মনে করেন যে এইভাবে ধরে ধরে মানে থিওরি একটু কষ্ট হবে, এই বয়সে থিওরি আপনার পড়তে কষ্ট হবে, বই পড়তে ব্লগ পড়তে কষ্ট হবে, কিন্তু আপনি যদি এই মানে এই দিনের এই সময়টা যদি কষ্ট করেন ইন ফিউচার আপনার জন্য অনেক বেটার হবে। কারণ এখানে আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে কোম্পানির যখন আপনাকে হায়ার করতে যাবে, আপনাকে ইন্টারভিউতে ডাকবে, আপনাকে কিন্তু কখনো ওখানে কম্পিউটারের সামনে বসাই দিয়ে বলবে না যে আমাকে এই মডেলটা বানায় দেন বা আমাকে এই কোডটা করে দেন। তারা আপনাকে থিওরিটিক্যাল কোশ্চেন করবে, তারা আপনাকে এমন কোশ্চেন করবে যেটা যাতে তারা বুঝতে পারে যে আপনার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের স্ট্রেংথ কতটুকু। কারণ কোম্পানি যারা চালায় তারা মাথা মোটা টাইপের লোক না, তারা অনেক ঝানু পাবলিক। তো তারা খুব ভালো করে জানে যে আমার কোম্পানি চালানোর জন্য কোন ধরনের লোক লাগবে। তো এরা খুঁজে খুঁজে সেই ধরনের লোক কিনে যার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস নলেজ ভালো। কোডিং আজকে পারবে না কালকে পারবে। কোম্পানিতে চাকরি দেওয়ার পরে যদি কালকে বলে যাই তোমারে হচ্ছে 2 দিনের মধ্যে রিগ্রেশন শিখতে হবে, শিখো, আপনি বাপ ডেকে শিখবেন, চাকরি বাঁচাতে হবে। তো কোম্পানি জানে যে আপনাকে কেমনে মানে লাথায় গুতায় আপনাকে কাজ শেখানো যায়। বাট কোম্পানি নেওয়ার আগে আপনাকে জাজ করবে, আপনাকে আগে কোশ্চেন করবে। কোত্থেকে করবে? এই কোডিং থেকে করবে, কম্পিউটার সায়েন্স থেকে করবে? জীবনও না। আপনাকে কোশ্চেন করবে স্ট্যাটিস্টিক্স থেকে, যে আপনি ওইটা ভালো জানেন কিনা। যে ছেলে বা যে মেয়ের এই কোশ্চেনগুলো ভালো পারবে বা জানবে এবং যদি বলে যায় যে না তার ফাউন্ডেশন আছে, তখন বুঝবে যে না এই ছেলে এই মেয়ে হচ্ছে মাল, এরে আমি রাখবো। কারণ এইটুকু যে জিনিসটা যে জানে সে বাকিটা কভার করতে পারবে। কারণ কোম্পানি অলওয়েজ যখন জব খুঁজে বা কাউকে যখন জব দিবে, ইন্টারভিউ দেবে, তাকে সার্ভিস লেভেলে কোশ্চেন করে না, তাকে টেকনিক্যাল কোশ্চেন করে, যে টেকনিক্যাল কোশ্চেনগুলো ইজ কমপ্লিটলি রিলেটেড টু দ্য ফাউন্ডেশন অফ দ্যাট পার্টিকুলার জব। এখন ধরেন একটা ওয়েব ডেভেলপার একটা জব আছে, ওকে, আমি অন্য সেক্টরের কথা বলতেছি, একজন ওয়েব ডেভেলপার একটা জব। তো ওইখানে যখন তাকে নিয়ে যাবে বা সে যখন যাবে, তার সামনে কি একটা কম্পিউটার দিয়ে বসা দেবে যে হ্যাঁ তুমি ওয়েব ডেভেলপারের এই জিনিস আমাকে প্লাগইনস এখন বানায় দাও বা বুঝায় দাও? না, আপনাকে জিজ্ঞেস করবো, তারা আপনাকে জিজ্ঞেস করবে যে একজন ওয়েব ডেভেলপারের জন্য একদম ফাউন্ডেশন লেভেলের যে নলেজ, একদম বেসিক মানে ডিজাইন সেন্স তার কিরকম, তার হচ্ছে মানে কালার সেন্স কিরকম, তার ফন্টের সেন্স কিরকম, হ্যাঁ, বা তার হচ্ছে যে ব্যাক এন্ডে ফ্রন্ট এন্ডে ডিজাইনের সেন্স বা কোডিংয়ের সেন্স কিরকম, সে কোন ধরনের টুলস বা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে সে প্রজেক্টগুলো করছে, প্র্যাকটিসগুলো করছে, এগুলো তো জানতে যাবে। দেখেন আপনি যেই ধরনের জবে যান না কেন, ডেটা সায়েন্সের জব হোক অথবা অন্য যে কোনো টাইপের জব হোক, আপনাকে ফাউন্ডেশন থেকে কোশ্চেন করবে। কারণ তারা আপনাকে এত টাকা দিয়ে হায়ার করবে, তারা এটা এনশিওর করবে যে না আপনি অ্যাজ এ পার্সন, অ্যাজ এ নলেজ আপনার জন্য একদম ফাউন্ডেশন লেভেল থেকে স্ট্রং থাকে। সো যেটাই করেন, যেখানেই যান, আল্লাহর রস্তে ফাউন্ডেশন ঠিক করেন। কারণ ফাউন্ডেশন ঠিক না থাকলে আপনি যত বড় বিল্ডিং করেন না কেন, 10 তলা 12 তলা, মানে ভূমিকম্প হওয়ার দরকার নেই, এমনিই 2 দিন পরে দেখবেন যে ঠুস ঠুস করে বিল্ডিং ধসে ভেঙে পড়বে। আমরা কেন বিল্ডিংয়ের ফাউন্ডেশন দিই? যাতে বিল্ডিংটা দাঁড়ায় থাকে। ফাউন্ডেশন ছাড়া একটা বিল্ডিং বানান, পারবেন? টিকবে না, জীবনে না। আপনার কিন্তু ওই ফাউন্ডেশন লাগবেই। এই ফাউন্ডেশনটাই হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, তারপরে আপনার ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপরে অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্সের মধ্যে আপনার হাইপোথিসিস টেস্টিং, আপনি কোন ধরনের টেস্ট কিভাবে করবেন, ডেটা অ্যানালাইসিস, হ্যাঁ, পান্ডাস লাইব্রেরি, এগুলোর ব্যবহার, হ্যাঁ, কোনো ক্ষেত্রে হচ্ছে এগুলোর আপনার মানে ডেটা ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, কেন কিভাবে কোনটা কাজ করতেছে, যত ডিটেলসে আপনি শিখতে পারবেন তত আপনি একজন ভালো ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট হতে পারবেন। সার্ভিস লেভেলে শিখে আপনি জীবন উন্নতি করতে পারবেন না, আপনার টাকা যাবে, সময় নষ্ট হবে, কিন্তু আপনি ফিউচারে লং টার্মে ধরা খাবেন। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। জি ভাইয়া, আজকে যতটুকু ক্লাস করলাম বা যতটুকু বুঝলাম, আজকে তো আর এত ভিতরে যাইনি বা টেকনিক্যাল পার্ট গুলা শুরু করিনি, কিন্তু যেই রোবাস্ট একটা ধারণা পাইলাম ইনডেপথ,
সেটা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক ভালো হয়েছে। শেয়ার করতে পারি কেন? হ্যাঁ বলেন না, বলেন প্লিজ, আমি তো জানতেই চাচ্ছি আপনার কাছ থেকে। জি জি জি, এই জন্য যে আমিও কিন্তু ভাই আপনার ব্যাকগ্রাউন্ডের, আমিও ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডেরই। আচ্ছা। তো আমি বর্তমানে প্রসেস সেফটি ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করতেছি, সেফটি ম্যানেজমেন্টে আর কি। তো আমার ইচ্ছা আছে যে বাংলাদেশে কিন্তু সেফটি ম্যানেজমেন্ট যেটা, সেটা কিন্তু খুবই নিশ একটা খুবই সেক্টর। খুবই আপনি লিমিটেড। হ্যাঁ খুবই লিমিটেড, কিন্তু এটা হিউজ একটা সেক্টর এটা, এবং এটা যে কত কাজে লাগে এটা অ্যাকচুয়ালি ইনডেপথ পড়লে বা দেখলে বোঝা যায়। যেটা হয়তো আপনি যখন আন্ডারগ্রেডে ছিলেন তখন হয়তো সেফটি ম্যানেজমেন্ট আমাদের কোর্স ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে আমার। জি জি জি, তো সেফটি ম্যানেজমেন্ট পড়ছিল, তো সেটা থেকে আমার ইন্টারেস্টটা জাগছে, তো আমি সেই জন্য মাস্টার্সটা করতেছি হুম। বই থেকে সেফটি ম্যানেজমেন্টে। গুড গুড। তো আমার আমার ইচ্ছা আছে যে সেফটি ম্যানেজমেন্টে আসলে যতটুকু কাজ হয় নাই, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইটিক্সে কাজ হয়েছে, কিন্তু সেটা খুবই মানে আপনার বলা যায় যে সারফেস লেভেলে। তো আমার ইচ্ছা আছে যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এবং মেশিন লার্নিং এর একটা ইনফিউশন ঘটিয়ে হুম। সেফটি ম্যানেজমেন্টে কাজ করা। তো মূলত হচ্ছে সেই বেসিসেই মানে ফেসবুকের অ্যালগোরিদমে আমি সার্চ দিচ্ছিলাম, তো আপনাদের এই যে গ্রেড বাংকার নামে একটা মেবি পেজ হ্যাঁ ছিল আমার আমাদের চোখের মেইন সামনে। পেজ হচ্ছে গ্র্যাড বাংকার, ওটা আমাদের মাদার কোম্পানি বলতে পারেন। আর একাডেমি যেটা হ্যাঁ গ্র্যাড হ্যাঁ বাংকার একাডেমি বা একাডেমি লিমিটেড, এটা হচ্ছে শুধুমাত্র আমরা স্কিল ডেভেলপমেন্ট এবং টু বি স্পেসিফিক টু বি নিশ হিসেবে যদি বলি, আমরা অনলি হ্যাঁ শুধুমাত্র ডেটা সায়েন্স নিয়ে কোর্স করে, আমাদের এখানে অন্য কোনো ধরনের কোর্স আপনি পাবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই সেই পেজটাই সামনে আসছিল। সামনে আসার কারণে প্রথমে আমি স্ট্যাটিস্টিক্স এর দুইটা কোর্স নিয়েছিলাম, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে অ্যাডভান্স। তো ওই সেগুলোর কোর্স যখন ওই যে আপনাদের বান্ডেল কোর্স হুম যেটা হুম। ছিল, সেটার থেকেই নেওয়ার পরে যতটুকু আমি দেখলাম যে না, আসলে আমার স্ট্যাটিস্টিক্সে একটু দুর্বলতা আছে, তো সেই জন্যই মূলত হচ্ছে কোর্সটা নেওয়া। তো ওইটার থেকে আস্তে আস্তে ফাউন্ডেশন বিল্ড আপ করে আর কি মেশিন লার্নিং এর দিকে যাওয়ার ইচ্ছা আছে, যেটা আমি আমার সেফটি ম্যানেজমেন্টে কাজে লাগাতে চাই। মূলত এটাই হচ্ছে আমার কি বলবেন যে টার্গেট। আর ফিডব্যাকটা আলহামদুলিল্লাহ ভালো, এখন পর্যন্ত ভালো। আর বাকিটা ইনশাল্লাহ আমরা যখন ক্লাসে যাব তখন হয়তো আমরা বুঝতে পারবো আর কি। হুম। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক। আর কেউ? আচ্ছা আর কেউ নাই। ওকে, সো আজকের মতো আমরা এখানে শেষ করব। তবে যাওয়ার আগে একটু বলে যাই, সেটা হচ্ছে শুক্রবার পর্যন্ত আমাদের যে অফারটা আছে সেটা চলবে এবং এনরোলমেন্ট এখনও চলতেছে। যারা এনরোল করতে চান শুক্রবারের মধ্যে করে ফেলবেন। তারপরে নেক্সট ব্যাচ আবার জুন জুলাই মাসের দিকে আর কি হবে আর কি। আর এই পুরো জার্নিতে আপনারা অলরেডি আমাদের কোর্সের মডিউলটা দেখছেন, ওয়েবসাইটে দেখছেন, এখানের মধ্যে কি কি থাকবে বা কে কে শেখাবে আর কি। তারপর যদি কোনো ফার্দার কোশ্চেন থাকে আমাদের পেজে নক করতে পারেন, আমাদের কমিউনিটি গ্রুপে নক করতে পারবেন। ওখানের মধ্যে আমি সহ বাকি যারা টিম মেম্বার আছে আমাদের, তারা আপনাকে রেসপন্স করবে। ওকে, আমি এটা অফ করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা দেয়া হবে আজকে রাতে, না হলেও কালকে সকালে দেয়া হবে। আসসালামু আলাইকুম, গুড নাইট।